আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান শট আরও একটা লাইভ ক্লাসে। যারা ক্লাসটাতে জয়েন করে ফেলেছি, ভাইয়াকে একটু শুরুতেই জানাই দিই যে সব কিছু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা। আমাদের ওয়ান শট ক্লাসের এই সিরিজটা কিন্তু অনেক দিন ধরে চলতেছে এবং আমরা কিন্তু ঠিক গতকাল গতকাল হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান ওয়ান শট ক্লাসের প্রথম লাইভ ক্লাসটা করছি। আজকে কিন্তু আমাদের পদার্থবিজ্ঞান ওয়ান শট ক্লাসের দ্বিতীয় ক্লাসটা হবে এবং আমি যেমনটা বলছিলাম যে আমরা টোটাল 4টা ওয়ান শট ক্লাসের মাধ্যমে আমরা আমাদের পদার্থবিজ্ঞানের টোটাল যেই 14টা চ্যাপ্টার আছে সেই 14টা চ্যাপ্টার থেকে কি ধরনের এমসিকিউ তোমার পরীক্ষাতে আসতে পারে সেইটার একটা ধারণা তোমাদেরকে দিয়ে দিব। সো আজকের ক্লাসে আমরা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের 3টা চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 5, 6 এবং 7। আমরা কিন্তু আমাদের প্রথম ক্লাসে চ্যাপ্টার 1 থেকে 4 এই 4টা ক্লাসের কিন্তু অনেকগুলি এমসিকিউ সলভ করছিলাম। আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ চ্যাপ্টার 5 থেকে 7 এই 3টা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট বোর্ডে আসার মতন এমসিকিউগুলি আমরা সলভ করব। সো সবাই দ্রুত লাইভটাতে জয়েন করো, পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ভিডিওটা শেয়ার করে দিতে পারো যেন তোমার টাইম লাইনে থেকে গেলে তুমি যেন যে কোনো টাইমে আবার লাইভটা দেখতে পারো। আমি একটু দেখি কারা কারা জয়েন করছে আমাদের সাথে। রাফি ইসলাম আছে আমাদের সাথে, তারপর ইউটিউব, ফেসবুক, আমরা দুই জায়গায় কিন্তু লাইভ। ইউটিউবে যেমন আমাদের সাথে নুরুল আলম আছে, আলভি আছে, তারপর মোহাম্মদ মাখন আছে, লামিয়া খন্দকার, তারপর বাবু শরীফ আছে, নীলপুরি আছে, ইয়াসিন আছে আমাদের সাথে, সুমাইয়া, তারপরে গোলাম সরোয়ার আছে আমাদের সাথে, তারপর প্রমিতা, মোহাম্মদ রুবেল, তারপরে ইশরাক মামুন, মোহাম্মদ মুর্শেদ সিয়াম, তারপর ইসরাত জাহান, অনেকেই জয়েন করছে ফেসবুক থেকে আমাদের সাথে। সুদীপ্ত হালদার, জান্নাতুল সিনথিয়া আছে আমাদের সাথে, তারপরে সাইমা আছে আমাদের সাথে। যারা ক্লাসটাতে জয়েন করে ফেলছি, ভাইয়া কি একটু দ্রুত জানাই দেই যে সবকিছু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা। রাফি ইসলাম, তারপর ওয়াসি আলভি, সৌরভ আহমেদ, তারপরে আব্দুল আলিম আছে আমাদের সাথে, তারপরে দেখি আর কে কে জয়েন করছে। তারপরে আমাদের সাথে তনিমা আছে, তারপরে স্বপ্নীল আছে আমাদের সাথে, তারপরে হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের সাথে প্রিয়ন্তী সাফা, তারপরে সুদীপ্ত হালদার আছে আমাদের সাথে, তারপরে হচ্ছে ইসরাত আছে আমাদের সাথে, তারপরে স্বপ্নীল, সৌরভ আহমেদ, আফরোজা। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলে এবং আমাকে একটু জানাও তো যে আমরা গত দিনের লাইভ ক্লাসটা আমরা কে কে করছিলাম, অর্থাৎ গত দিনের ওয়ান শট ক্লাসে, যেই ক্লাসে আমরা 1 থেকে 4 এই 4টা ক্লাসের এমসিকিউ সলভ করছিলাম, সেই ক্লাসটাতে আমরা কে কে ছিলাম ভাইয়াকে একটু কমেন্ট করে জানাই দেই। এবং আজকের ক্লাসটা শুরু করার জন্য সবাই রেডি কিনা সেটাও একটু জানাই দেই, তাহলে আমরা দেরি করব না। আমরা প্রথমে চ্যাপ্টার 5, তারপরে 6 এবং সবার লাস্টে আমরা চ্যাপ্টার 7 থেকে ইনশাআল্লাহ এমসিকিউ সলভ করব। সো সবাই একটু দ্রুত জানাই দেই যে রেডি কিনা এবং আগের ক্লাসটা করছি কিনা আমরা দেখি। আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ মিহাদ, ওকে, সবাই একটু দ্রুত জানাই দাও যে আমরা ক্লাসটা শুরু করার জন্য রেডি কিনা। আরজিতা, তারপর হচ্ছে জান্নাত, সুনীল, সবাই জানাই দিচ্ছে রেডি। ফেসবুক থেকেও তোমরা একটু কমেন্ট করে জানাই দাও যে ক্লাসটা শুরু করার জন্য রেডি কিনা। দেখি কারা কারা জয়েন করছে। কামরুন নাহার পায়েল আছে আমাদের সাথে, তারপরে হচ্ছে শাকিমা আছে আমাদের সাথে, মেঘলা, তারপর জিবলু আছে, প্রিয়ন্তী আছে আমাদের সাথে, মোহাম্মদ মিহাদ আছে আমাদের সাথে। ওকে, সো এবার আসো আমরা দেরি না করি, আমরা আসো আমাদের আজকের ক্লাসটা শুরু করে ফেলি। তাহলে আসো আমরা আমাদের প্রথম এমসিকিউতে একটু চলে যাই। তাহলে বলো প্রথম এমসিকিউ আমাদের চ্যাপ্টার 5 এর, যেটা বললাম অ্যাজ ইউজুয়াল। সো সবাই আমাকে একটু বলো যে আমাদের এই প্রথম এমসিকিউ এর অ্যান্সারটা কি হবে। সবাই একটু ঝটপট কমেন্ট করে ভাইয়াকে জানাই দাও যে এইটার এমসিকিউটা কি, মানে এইটার কারেক্ট অ্যান্সারটা কি হবে। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দাও যে এইটার কারেক্ট অ্যান্সারটা কি হবে। দেখি কি বলছে। দেখো সহজ একটা এমসিকিউ, আমাদের কিসের ফর্মুলা দিয়ে দেয়া আছে, আমাদের চাপ বের করার ফর্মুলাটা দিয়ে দেয়া আছে এবং তোমাকে বলে দিছে যদি এফ এর মান বেশি হয় পি এর মানটা কেমন হবে, রাইট? পি এর মানটা কেমন হবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি ধরে নেই যে আমাদের এরিয়াটা, অর্থাৎ এরিয়াটা কনস্ট্যান্ট আছে, মানে ধ্রুবক আছে, তাহলে আমরা লিখতে পারি কি পি ইজ প্রপোর্শনাল টু এফ। তাহলে দেখো চাপের সাথে বলের কি সম্পর্ক চলে আসছে, সরাসরি সমানুপাতিক সম্পর্ক চলে আসে। আমরা কিন্তু গতদিন তোমাদের একটা কথা বলছিলাম, যারা গত ক্লাসটা করছো, অর্থাৎ আমাদের প্রথম যেই ফিজিক্সের ওয়ান শট ক্লাসটা, সেই ক্লাসটাতে আমি তোমাদের বলছিলাম তোমরা যদি যে কোনো ফর্মুলা থেকে এরকম রিলেশনটা নিয়ে আসতে পারো যে একটা রাশির সাথে আরেকটা রাশির কি সম্পর্ক, সমানুপাতিক
বা সরাসরি সমানুপাতিক, নাকি বর্গের সমানুপাতিক, নাকি বর্গমূলের সমানুপাতিক, নাকি ব্যস্তানুপাতিক, এই সম্পর্কটা তোমরা যদি মেইন ফর্মুলা থেকে নিয়ে আসতে পারো তাহলে দেখবা অনেক এমসিকিউ তোমাকে হচ্ছে নিউমেরিক্যালি মানে ডাটা বসায় সলভ করতে হচ্ছে না, তুমি সরাসরি এই সম্পর্কটা থেকে কি করতে পারবা, উত্তর দিয়ে দিতে পারবা। বুঝতে পারছি? সো তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে কোনো ফর্মুলা থাকলে তুমি এইরকম একটা রূপে নিয়ে আসতে হবে, এইরকম একটা চেহারায় নিয়ে আসতে হবে, অর্থাৎ একটা রাশির সাথে আরেকটা রাশির কি সম্পর্ক আছে এইটা যদি তুমি নিয়ে আসতে পারো তাহলে অনেকগুলি দেখবা খুব সহজে অ্যান্সার করে দিতে পারতেছো। তাহলে দেখো এফ এর মান যদি বাড়ে তাহলে আমরা অবশ্যই বলবো চাপের মানটা কি হবে, চাপের মানটাও বাড়বে। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি, অপশন এ, অর্থাৎ চাপ বা পি হচ্ছে আমাদের বেশি হবে। বুঝতে পারছি? এবার আসো পরেরটাতে চলে যাই। বলো প্লবতার মান কার কার উপর নির্ভর করে। দেখো প্লবতার ফর্মুলাটা একটু মনে করে দেখো যে প্লবতার ফর্মুলাটা কি ছিল। ধরো প্লবতার ফর্মুলাটা ছিল হচ্ছে ভি রো জি, এটা ছিল আমাদের প্লবতা বের করার ফর্মুলা। যেই জায়গায় আমার ভিটা কি ছিল, ভি ছিল হচ্ছে আমার বস্তুর আয়তন, ভি ছিল কার আয়তন, বস্তুর আয়তন। আর এই রোটা ছিল কি, রোটা কিন্তু আমার তরলের ঘনত্ব, আয়তনটা বস্তুর বাট ঘনত্বটা কার, ঘনত্বটা কিন্তু তরলের। তাহলে এই রোটা কি, রোটা হচ্ছে আমার তরলের ঘনত্ব। আর জি কি, জি হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো সবগুলির ওপর নির্ভর করে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে, আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, সবগুলো। বুঝতে পারছি যে সবগুলোর উপরই কিন্তু আমার প্লবতার মানটা নির্ভর করবে। সো এটার কারেক্ট অ্যান্সার কি, অপশন ডি। এইবার আসো পরেরটাতে চলে যাই। দেখি এইবার কি বলে দিছে, 1 মিটার স্কোয়ার, আচ্ছা সরি এটা 1 মিটার স্কোয়ার হবে না, 1 মিটার কিউব আয়তনের কঠিন বস্তুকে পানিতে ডুবালে তার উপর প্লবতার মান কত হবে। সিম্পল কোশ্চেন, তাহলে আমাকে প্লবতার মানটা বের করতে হবে। তাহলে আমরা মাত্র দেখে আসলাম প্লবতা বের করার ফর্মুলা কি, ভি রো জি। সো এই ভিটা কত দেয়া, ভিটা দেয়া হচ্ছে আমার 1 মিটার কিউব। আর যেহেতু এখানে পানি বলে দিছে, সো পানির ঘনত্ব কত, পানির ঘনত্ব হচ্ছে আমার 1000। সো 1 ইন্টু 1000 ইন্টু 9.8। সো এটা আলটিমেটলি কত চলে আসবে, 9800 নিউটন, রাইট? সো এটা কত চলে আসতেছে আমার 9800 নিউটন। তার মানে আমার কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারছি, অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা সবাইকে একটু বলে রাখি যে গতদিনও আমি যেটা দেখছি যে তোমরা কমেন্ট সেকশনে না মানে নিজের হচ্ছে যে একটা পার্সোনালিটি আছে সেটা ধরে রাখো না তোমরা, মানে দেখা গেছে যে মানে একটা পাবলিক কমেন্ট মানে পাবলিক কমেন্ট সেকশন, তোমার কমেন্ট সবাই দেখতেছে, তোমার নাম সবাই জানতেছে, স্টিল তুমি এত নিম্নমানের এত বাজে কমেন্ট করো, মানে সেটা খুবই হচ্ছে মানে মানে কখনোই এটা কাম্য না। যে তোমরা মাত্র এসএসসি স্টুডেন্ট, এই কয়েকদিন পর এসএসসি দিবা, তারপর কলেজ উঠবা, মাত্র বড় হচ্ছ, এখনো এত ছোট আসছো, এখনো যদি তোমাদের আচরণ এখন থেকে ঠিক না হয় তাহলে এটা কিন্তু কখনোই তোমাকে একটা ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে না। যে কমেন্ট সেকশনে ন্যূনতম তো একটু বোঝা লাগে যে আমরা মানে চারপাশে বন্ধুরা আছে দেখতেছে, তুমি যদি এরকম কমেন্ট করো তোমাকে মানুষ কুল ভাবে না, তোমাকে মানুষ ভাবে যে এটা মানে কোন জায়গা থেকে উঠে আসছে এই ছেলে, ঠিক আছে, বা কোন জায়গা থেকে এই মেয়ে উঠে আসছে, এরকম ভাবেই তুমি কমেন্ট করে ভাবতেছো যে তোমাকে অনেক কুল লাগবে, তোমাকে সবাই অনেক বাহবা দিবে, বলবে বাহ ছেলেটা কি কুল, এত কুল একটা কমেন্ট করছে। কিন্তু তোমাকে তো কুল বলেই না, তোমাকে উল্টা হচ্ছে দেখা গেছে মনে মনে হয়তো বা গালি দিতেছে, ঠিক আছে, যে এখন তো আরো অনেক কিছু বলে। সো সেইগুলি আমি আর না বলি, কিন্তু দেখো ক্লাসে আসছো ক্লাস করো। তোমার যদি মনে হয় যে না আমার ক্লাস করার ইচ্ছা নেই, তুমি রাস্তায় যাও, রাস্তায় হচ্ছে দেখবা হচ্ছে অনেক ছেলেপেলেরা থাকে যাদের পড়ালেখা নাই, বাসা নাই, তুমি ওদের সাথে গিয়ে এই সব কথাবার্তা বলতে পারো, এই সব আচার আচরণ করতে পারো। কিন্তু যেহেতু ক্লাসে জয়েন করছো, সো সবচেয়ে ভালো হয় যে ক্লাসের পরিবেশটা বজায় রাখো। কিন্তু কিছু মানে কয়েকজন যেটা আসছো যে এমন মানে কমেন্ট করো যারা ধরো মনোযোগ দিয়ে একটু ক্লাসটা করতে চায়, তুমি তাদেরকে ডিস্টার্ব করে ফেলো, ঠিক আছে। সো এমন কোনো কাজ করবা না যেটা অন্য কারোর ক্ষতি হয়। তুমি যদি এইরকম কমেন্ট করার ইচ্ছা থাকে, আমি তো তোমাকে অপশন বলে দিলাম, ক্লাসের কমেন্ট সেকশন এইগুলি আচরণ করার হচ্ছে অপশন না, তোমাকে কিন্তু আমি অপশন বলে দিছি, তুমি রাস্তাঘাটে গিয়ে এইগুলি করো, সো সেইখানে যাও, কিন্তু এইখানে এমন করো না। আর নিজেকে একটু বদলানোর চেষ্টা করো, নতুন বছর নতুনভাবে নিজেকে একটু গড়ে তোলো। যে ভালো হইতে বলে না যে ভালো হইতে পয়সা লাগে না, অ্যাকচুয়ালি ভালো হইতে পয়সা লাগে না। তুমি জাস্ট করবা কি, হাতটা বন্ধ করে রাখো, শীত লাগতেছে, শীতকাল, হাতটা জ্যাকেটের ভিতর ঢুকায় রাখো, তারপরও কিবোর্ড পর্যন্ত হাতটা নিও না, একদম ইজি, তাহলে দেখবা এই কমেন্টটা করতে পারতেছো না। বুঝতে পারছো? তাহলে এবার একটু আসো আমরা একটু পরেরটাতে চলে যাই। এবার দেখো কিভাবে বলছে, কি বলছে, কিভাবে চাপের একক পাওয়া যায়। সিম্পল জিনিস, চাপের ফর্মুলাটা কি, চাপের ফর্মুলা হচ্ছে F/A। তাহলে দেখো তুমি যদি চাপের একক পাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমার
বল এবং ক্ষেত্রফলের একক জানা লাগবে। তুমি বল এবং ক্ষেত্রফলের একক থেকে কি করতে পারবা? বল এবং ক্ষেত্রফলের একক থেকে তুমি চাপের এককটা পেয়ে যাইতে পারবা। তাহলে সিম্পল কথা, আমার বলের একককে কি করতে হবে? চাপের একক ক্ষেত্রফলের একক দিয়ে ভাগ দিতে হবে। বলের একক কি? নিউটন, আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। সো আমার এককটা কি হয়ে যাবে? নিউটন মিটার ইনভার্স 2। তাহলে কি হবে আমার অপশন কোনটা? বলের একককে ক্ষেত্রফলের একক দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা চাপের একক পেয়ে যাব। বুঝতে পারছি? তাহলে এবার আসো পরেরটাতে চলে যাই। দেখো সিম্পল জিনিস কি বের করতে বলছে, আমাকে বলের মানটা দেয়া আছে, এই জায়গায় কার মান দেয়া আছে, এখান থেকে আমার ক্ষেত্রফলের মান দেয়া আছে, আমাকে সিম্পলি কি বের করতে বলছে? চাপের মান বের করতে বলছে, এফ বাই এ। তাহলে এফ কত? 100, আর এটা কত? এটা হচ্ছে 1, তার মানে এটা কি আসবে? 100 প্যাসকেল, বা তুমি চাইলে এটাকে কি বলতে পারো? 100 নিউটন মিটার ইনভার্স 2। তাহলে খেয়াল করে দেখো যে দেখি উত্তরটা কোথায় আছে। অপশন এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, যে 100 প্যাসকেল। তাহলে এবার একটু আসো আমরা সামনেরটায় চলে যাই। দেখো কি বলছে, প্রযুক্ত বল স্থির থাকলে। তাহলে একটু আগে যে আমরা একটা এমসিকিউ সলভ করে আসলাম, যে সেই এমসিকিউ অর্থাৎ আমাদের আজকের ক্লাসের প্রথম যে এমসিকিউটা ছিল, যে সেই জায়গায় আমাদেরকে কি বলে দিছিল, যে বলের সাথে চাপের সম্পর্ক কি। আমরা দেখছিলাম ক্ষেত্রফল যদি স্থির থাকে তাহলে বলের সাথে চাপের সম্পর্ক হয় সমানুপাতিক বা ডিরেক্টলি প্রপোর্শনাল, এফ বাড়লে পি বাড়বে। আর যদি কি থাকে, আর যদি হচ্ছে তোমার ক্ষেত্রফলটা বল যদি স্থির থাকে, এখন যদি আমরা ধরে নিই বল স্থির বা বল কনস্ট্যান্ট বা ধ্রুবক, স্থির বা কনস্ট্যান্ট, তখন আমরা বলতে পারি কি? পি ইজ প্রপোর্শনাল টু 1/a। তাহলে ক্ষেত্রফলের সাথে চাপের সম্পর্কটাকে আমরা কি বলবো? একটু লিখে আমাকে বলো তো, উত্তর পরে দাও, উত্তর দাও পরে আগে আমাকে বলো এই সম্পর্কটাকে আমরা কি বলবো, যে এটা কার সাথে কিসের সম্পর্ক? এটা হচ্ছে ক্ষেত্রফলের সাথে চাপের সম্পর্ক। এবং এই সম্পর্কটা কেমন? ক্ষেত্রফলের সাথে চাপের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, রাইট? এই সম্পর্কটাকে আমরা কি বলি? ব্যস্তানুপাতিক সম্পর্ক, রাইট? দেখো আর যেটা আঞ্জুম সমানুপাতিক বলছে না, সমানুপাতিক নেই, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক। অর্থাৎ একটা যদি বাড়ে আরেকটা কি করবে? আরেকটা হচ্ছে কমবে। তাহলে দেখো ক্ষেত্রফলের মানটা যদি বাড়ে তাহলে চাপের মানটা কি করবে? চাপের মানটা কমবে। সো দেখি কি বলছে, ক্ষেত্রফল যত কম হয়, তার মানে ক্ষেত্রফল যদি কমে তাহলে চাপ কি হবে? উল্টা হবে। ক্ষেত্রফল যদি কমে চাপ তখন কি করবে? বৃদ্ধি পাবে। তাহলে চাপ তখন কি হবে? চাপ তখন বেশি হয়। সমানুপাতিকের ক্ষেত্রে কি হয়? একটা রাশি যদি বাড়ে আরেকটা রাশিও কি করবে? বাড়বে। বাট যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে একটা যদি বাড়ে আরেকটা কি করবে? আরেকটা হচ্ছে আমার কমবে, জাস্ট উল্টা। তাহলে একটু দেখি, এই কম নয় কেন? চাপ তো কি হয়? ক্ষেত্রফল যত কম হয়। আচ্ছা উত্তরটা মেবি একটু ভুল দেয়া আছে, কারেক্ট অ্যান্সার কি হবে? চাপ তত বেশি হয়। ঠিক আছে, অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এবার আসো আরেকটা সহজ এমসিকিউ, আমাকে কি বের করতে বলছে? কোন একটা মহিলার ওজন দেয়া আছে। দেখো এই জিনিসটা আমি বারবার একটু বলি, যে তোমার ওজন মানে আসলে কি? তোমার ওজন মানে হচ্ছে একটা প্রযুক্ত বল। দেখো আমার এই কনসেপ্টটা অনেক জায়গায় কাজে লাগে, একটু ভালো করে একটু শোনো। আমরা এমসিকিউ সলভ করতে গেলে কিন্তু এটার কনসেপ্টগুলিও একটু বলে দিব, যেগুলি কিন্তু তোমার আবার সিকিউতেও হেল্প হবে। যেমন আমি তোমাদেরকে এই জায়গায় একটা কথা বলি, ধরো আমার এই যে একটা ক্ষেত্রের উপর বা কোনো একটা জায়গার উপরে কি আছে? একজন ব্যক্তি দাঁড়ায় আছে। ঠিক আছে, কোনো একজন ব্যক্তি দাঁড়ায় আছে। তাহলে এই যে এই ব্যক্তিটা দাঁড়ায় আছে, এই ব্যক্তি কিন্তু যেইখানে দাঁড়ায় আছে তার উপরে কি করবে? তার উপরে একটা বল প্রয়োগ করবে। এবং কতটুকু বল প্রয়োগ করবে? এই ব্যক্তিটার ওজনের সমান বল প্রয়োগ করবে। অর্থাৎ এই ব্যক্তির ওজন যতটুকু, এই ক্ষেত্রের উপর ততটুকু বল প্রয়োগ করবে। বলতে পারি কি, যে এই ব্যক্তিটার যে একটা ওজন আছে, সেই ওজন যেইটা, সেই ওজনের সমপরিমাণ বল কি করবে? এই ক্ষেত্রটার উপরে প্রয়োগ করবে। ঠিক একইভাবে ধরো এই চ্যাপ্টারেরই আরেকটা কনসেপ্ট, যে ধরো আমার এরকম একটা বস্তুর উপর, ধরো এরকম একটা তারের সাথে আমি কি করছি? এরকম একটা বস্তুকে ঝুলাই দিচ্ছি, একটা তারের সাথে আমি একটা বস্তুকে ঝুলাই দিচ্ছি। তাহলে আমাকে বলো তো, এই তারটার উপর প্রযুক্ত বল কত? এই যে একটা তারের সাথে আমি কি করছি? একটা এম ভরের বস্তুকে ঝুলাই দিচ্ছি। যে একটা বস্তু আছে, যে বস্তুটার ভর হচ্ছে আমার এম, সেই এম ভরের একটা বস্তুকে আমি তারের সাথে ঝুলাই দিচ্ছি। তাহলে এখন তোমরা আমাকে বলো তো, এই তারের ওপর প্রযুক্ত বল কত হবে? এই তারের ওপর কিন্তু প্রযুক্ত বল হবে এই বস্তুর ওজনের সমান, রাইট? এবং এই কনসেপ্ট দিয়ে কিন্তু তোমাদের ম্যাথ আসে হচ্ছে স্থিতিস্থাপকতা, বা আমাদের যে পীড়ন, বিকৃতি,
এই যে কনসেপ্টগুলি আছে সেই পীড়ন বিকৃতিতে কিন্তু এই কনসেপ্টটার উপর বেস করে ম্যাথ আসে, যে আমি কি করছি কোনো একটা তারের ওপর বা তারের সাথে একটা বস্তুকে ঝুলাই দিচ্ছি, তাহলে এই তারটার ওপর কতটুকু বল কাজ করবে বা এই তারের ওপর প্রযুক্ত বল কত, এই তারের ওপর প্রযুক্ত বল হচ্ছে আমার এই বস্তুটার ওজনের সমান। সো এই টাইপের ম্যাথ আমরা ওই যে পীড়ন বের করতে গেলে তো আমার কি লাগতো, এফ এর মান লাগতো, এফ বাই এ, সেই এফটা কি হইতো এই বস্তুর ওজনের সমান। সো আমরা সরাসরি লিখে ফেলতে পারতাম কি mg ডিভাইডেড বাই এ। বুঝতে পারছি? সো কোন একটা বস্তুর ওজন কি করবে, আরেকটা বস্তুর উপরে একটা বল প্রয়োগ করতে পারে, এবং কতটুকু বল প্রয়োগ করতে পারে, ওই বস্তুর ওজনের সমান পরিমাণ বল প্রয়োগ করতে পারে। তাহলে আসো এবার আমরা একটু দেখি যে কোনো একটা মহিলার ওজন দিয়ে দেয়া আছে, ওজন মানে কি অ্যাকচুয়ালি প্রযুক্ত বলের মানটা দেয়া আছে, তাই না? ওজন মানেই তো আমার প্রযুক্ত বলটা, সেই প্রযুক্ত বলের মানটা কত দিয়ে দেয়া আছে, প্রযুক্ত বলের মানটা দেয়া আছে 490 নিউটন। এবং জুতার তলার ক্ষেত্রফল কত দিয়ে দেয়া আছে, জুতার তলার ক্ষেত্রফল দিয়ে দেয়া আছে 2 × 10⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে চাপের মানটা কি হবে, 490 ডিভাইডেড বাই 2 × 10⁻⁴। সো এটাকে ক্যালকুলেটরে দিলেই কিন্তু তুমি এটার কি পেয়ে যাবা, এটার অ্যান্সারটা পেয়ে যাবা। বুঝতে পারছি সবাই? আচ্ছা, সবাই কি বুঝতে পারছি? সো দেখো এটাকে ক্যালকুলেশন করলে জাস্ট ক্যালকুলেটরে দিলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। সো আমরা আর এইটা ক্যালকুলেটরে দিলাম না, দেখো এটার অ্যান্সারটা কত চলে আসবে, 2.45 × 10⁶ প্যাসকেল। বুঝতে পারছি? তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমার 2.45 × 10⁶ প্যাসকেল এটা হবে, ঠিক আছে? সো একটু ক্যালকুলেটরে তারপরও নিজেরা একটু দিয়ে দেখো যে আমার কত হবে, 2.45 × 10⁶ প্যাসকেল। তাহলে এবার একটু আসো পরেরটাতে চলে যাই। দেখো এই প্রশ্নটায় কি বলে দিছে, প্রথমেই বলে দিছে তোমার কাছে একটা পুকুর আছে। তাহলে আসো আমরা একটা পুকুর ধরে নেই, যে তোমার কাছে এরকম একটা পুকুর আছে, যেই পুকুরে আমার পানি আছে, রাইট? এই যে ধরো পুকুরে আমার পানি আছে। এবার দেখো আমাকে কি বলছে, এই পুকুরের পানির উপরিতল, পানির উপরিতল কোনটা, এই যে এইটা, পানির উপরিতল থেকে 1 মিটার গভীরতায়, পানির উপরিতল থেকে কতটুক, পানির উপরিতল থেকে 1 মিটার গভীরতায় চাপের মানটা কত হবে সেইটা তোমাকে বের করতে বলছে। তরলের অভ্যন্তরের চাপ আমরা কোন ফর্মুলা দিয়ে ইউজ করি, কোন ফর্মুলা দিয়ে বের করি, তরলের অভ্যন্তরের চাপ আমরা বের করি P = h ρg, এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করি। তাহলে এই জায়গার এইচটা কত, এইচটা হচ্ছে 1, এবং পুকুরে তো পানি আছে, সেই পানির ঘনত্ব কত, 1000 × 9.8। সো দেখো এটাও কত আসবে, 9800 প্যাসকেল, রাইট? এটাও কত চলে আসবে, 9800 প্যাসকেল। সো এটার কারেক্ট অ্যান্সারটা কত হবে, অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এইখানে ভালো করে সবাই একটা কথা শোনো, ধরো এটা তো আমরা এই কোশ্চেনটা সলভ করলাম, এটা তো আমরা এই কোশ্চেনটা সলভ করলাম। এখন ধরো তোমাকে এইরকম একটা কোশ্চেন বলছে, ধরো এইরকম একটা কোশ্চেন তোমাকে বলে দেয়া আছে, যে ধরো এরকম একটা পুকুর আছে, বাট শীতকালে ধরো পুকুরের পানি কিছুটা শুকায় গেছে, ঠিক আছে? শীতকালে ধরো পুকুরের পানিটা কিছু শুকায় গেছে, ঠিক আছে? ধরো গরমকালে বা বর্ষাকালে তো পানি বেশি থাকে, বর্ষাকালে এই পর্যন্ত পানি থাকে, বাট শীতকালে পানিটা শুকায় এই পর্যন্ত চলে আসছে, ঠিক আছে? যে ধরো তোমার এই পুকুরের গভীরতাটা, পুকুরের গভীরতা সাপোজ বলে দিছে তোমাকে হচ্ছে 3 মিটার, পুকুরের গভীরতাটা তোমাকে বলে দিছে 3 মিটার, বাট এখন পানি আছে ধরো কথার কথা 1 মিটার। আচ্ছা, এখন আমি তোমাদেরকে কোশ্চেন করলাম যে পুকুরের তলায় বা পুকুরের তলদেশে চাপের পরিমাণ কত, আমাকে বলো পুকুরের তলদেশে চাপের পরিমাণ কত হবে, তোমরা আমাকে একটু বের করে বলো। যে এই যে কোশ্চেন যেটা আছে, যে ধরো বর্ষাকালে আমার পানি ছিল কত পর্যন্ত, 3 মিটার ছিল, বাট এখন শীতকালে কি হয়, শীতকালে কিন্তু পানি টানি শুকায় যায়। সো পানিটা শুকায় গেছে, পানিটা শুকায় যাওয়ার পর তোমাকে বলছে পুকুরের তলদেশে চাপের পরিমাণ কত। সো বলো এইটার অ্যান্সারটা কি হবে, ঠিক আছে? এইটার অ্যান্সারটা তোমরা একটু কমেন্টে আমাকে লিখো, যে পুকুরের তলদেশে চাপের পরিমাণটা কত হবে, ঠিক আছে? এটা আমাকে দ্রুত একটু কমেন্ট করে জানাও তো, যে এইটার অ্যান্সারটা কত হবে, বলো। বলো এইটার অ্যান্সারটা কত হবে, যে পুকুরের তলদেশে চাপের পরিমাণ কত। মানে অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে কি, আমাকে এইচ এর ভ্যালুটা দিয়ে বের করতে হবে। দেখো যারা বলতেছো হচ্ছে 29,400, দেখো এই জায়গায় তোমাদের কনসেপ্টের ভুলটা কোথায়, আমাকে দেখতে হবে পুকুরের তলদেশে এখন মানে আমাকে সবসময় যে উচ্চতা, সরি উচ্চতা না তো গভীরতা, গভীরতা নিতে হবে
পানির উপরিতল থেকে। অর্থাৎ আমরা সবসময় এই যে মানে চাপ বের করার ক্ষেত্রে যে এইচ, সেই এইচটাকে আমরা ক্যালকুলেট করব তরলের উপরিতল থেকে। অর্থাৎ এইচ ক্যালকুলেশন তোমাকে সবসময় করতে হবে এইখান থেকে। এইটা হচ্ছে তোমার এই চাপ বের করার এইচ। তাহলে সেই এইচটা কত হবে? সেই এইচটা কিন্তু আমার 1, এটা কিন্তু 3 না। টোটাল পুকুরের গভীরতা হচ্ছে কত? 3 মিটার। বাট আমার কাছে এখন পানি আছে কতটুকু গভীরতার? 1 মিটার গভীরতার পানি আছে। এই কারণে আমাকে চাপ বের করতে হলে আসলে কোন এইচটা নিতে হবে? পানির উপরিতল বা তরলের উপরিতল থেকে কতটুকু গভীরতা। সবাই কি বুঝতে পারছি? গভীরতাটা আমাকে মেজার করতে হবে তরলের উপরিতল থেকে। ক্লিয়ার সবাই? তাহলে এবার আসো আমরা আমাদের নেক্সটটাতে চলে যাই। দেখো আমাকে কি বলে দিচ্ছে বলো, প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র কোন পদার্থের জন্য প্রযোজ্য? দেখো প্যাসকেলের সূত্র মাথায় রাখবা, শুধু প্যাসকেল না, পাশাপাশি হচ্ছে তোমার প্যাসকেলের সূত্র এবং পাশাপাশি কি প্লবতা। প্যাসকেলের সূত্র এবং প্লবতা এই দুইটা জিনিস কিন্তু তোমার প্রবাহীর জন্য প্রযোজ্য। প্রবাহী, এবং প্রবাহী মানে কি? প্রবাহী মানে কিন্তু হচ্ছে আমার তরল এবং বায়বীয় দুইটাই বুঝাবে। তরল এবং বায়বীয় দুইটাই কিন্তু আমার বুঝাবে হচ্ছে প্রবাহী বলতে। সো এটা একটু মাথায় রাখবা যে আমার প্যাসকেলের সূত্র এবং আমার প্লবতা বা আর্কিমিডিসের যে সূত্রের কনসেপ্ট আছে, এটা কিন্তু আমার তরল এবং বায়বীয় অর্থাৎ এক কথায় প্রবাহী পদার্থের জন্য প্রযোজ্য। তাহলে কি হবে? ক এবং খ উভয়ই। পরেরটায় আসি, বলছে কি পুকুরের আবদ্ধ পানির কোনো অংশের উপর চাপ প্রয়োগ করলে কি ঘটবে। তাহলে মানে ব্যাপারটা একটু বোঝো যে ধরো আমরা আরেকবার একটা পুকুর আঁকি। ধরো এই যে একটা পুকুর আছে, ধরো সেই পুকুরের পানির কথার কথা তুমি এই ওপর দিক থেকে চাপ প্রয়োগ করতেছো। তুমি এই উপর থেকে কি করতেছো? চাপ প্রয়োগ করছো। তাহলে এই যে আমি যে কোনো একটা দিক থেকে যখন চাপ প্রয়োগ করব, তখন আসলে কি ঘটনাটা ঘটবে বলো? এইটার কারেক্ট অ্যান্সারটা কি হবে? আমি যখন এই পুকুরের ধরলাম একদম ওপর থেকে কি করতেছি, একটা চাপ প্রয়োগ করতেছি, তখন আমার কোন ঘটনাটা ঘটবে বলো? কোন ঘটনা ঘটবে বলি দেখি। এটার কারেক্ট অ্যান্সারটা একটু দাও, বলো এইটার কারেক্ট অ্যান্সারটা কি হবে? দেখি এইটার কারেক্ট অ্যান্সারটা একটু সবাই দাও তো কমেন্টে দেখি। সুক্তারা কারেক্ট অ্যান্সার দিচ্ছে, তারপর হচ্ছে মোহাম্মদ আকাশ, আয়েশা, স্বপ্নীল, মুশফিকা, জেনি, তারপরে হচ্ছে প্রত্যাশা, তারপরে হচ্ছে সুষমা নিহা, তারপর লুৎফন নাহার রিনা, তারপরে হচ্ছে মৌটুসি মৌ, মুশফিকা জেনি, আঞ্জুম ইসলাম, তারপর সামিয়া ইসলাম সিমি, তারপর দিহান চৌধুরী, অর্ণবুদ্দিন, আব্দুল আহাদ ইমন, মোহাম্মদ বাবুল হোসেন, আলম আশরাফ, ভেরি গুড। শিশির রয়, অনেকেই কারেক্ট অ্যান্সার দিছো। হ্যাঁ, এটার কারেক্ট অ্যান্সারটা কি হবে? এটার কারেক্ট অ্যান্সারটা হবে চাপ সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। এবং বলতো এইটা আমরা কার থেকে বলতে পারি বা কোনটার উপর বেস করে এটা রাইট অ্যান্সার? এটা কিন্তু আমাদেরকে প্যাসকেল সাহেব বলে গেছিলেন। যে প্যাসকেল বলছিল কি, আমি যখন কোনো একটা আবদ্ধ প্রবাহিতে বা সহজভাবে বললে আমি যখন কোনো একটা আবদ্ধ তরলে চাপ প্রয়োগ করি, সেই চাপ কোনো মাত্র না কমে চারিদিকে সমানভাবে সঞ্চালিত হয়। এটাই তো আমাদের কি, এটাই হচ্ছে আমাদের প্যাসকেলের সূত্র। এবং সেই প্যাসকেলের সূত্র থেকেই আমরা বলতে পারি কি, চাপ চারিদিকে সঞ্চালিত হবে। এবং কিভাবে সঞ্চালিত হবে? চারিদিকে সমানভাবে সঞ্চালিত হবে। সো কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার অপশন ডি। পরেরটাতে চলে যাই। দেখো কি বলছে, পুকুরের অভ্যন্তরের কোনো বিন্দুতে পানির চাপ কোনটার উপর নির্ভর করে। অর্থাৎ ওই যে দেখো আজকে পুকুর আঁকতে আঁকতেই তো ক্লাস শেষ, ঠিক আছে? সো এই যে পুকুরের অভ্যন্তরের যে কোনো একটা বিন্দুতে চাপ বের করার ফর্মুলা কি? এইচ রো জি। যে জায়গার এইচটা কি? এইচ হচ্ছে উপরিতল থেকে, তরলের উপরিতল থেকে ওই বিন্দুটা কতটুকু গভীরতায় আছে। রো আমার তরলের ঘনত্ব, জি হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখি কার কার উপরে নির্ভর করে? কোনটির উপর নির্ভর করে না। ঠিক আছে, এই যে আমার মতন ভুল করলে হবে না। আমি কিন্তু কোন পর্যন্ত পড়ছি? কোনটির উপর নির্ভর করে। বাট তোমাকে আসলে কি বলছে? কোনটির উপর নির্ভর করে না। তাহলে দেখো পুকুরের তলদেশের ক্ষেত্রফল। তাহলে এইটাই কারেক্ট অ্যান্সার। দেখো পুকুরের পানির ঘনত্ব রো এর উপর নির্ভর করে, ওই স্থানের অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে, এবং পুকুরের পানির উচ্চতা, মানে অ্যাকচুয়ালি পুকুরের পানির উচ্চতা বলতে ওই যে ওই পয়েন্টটা যেই গভীরতায় আছে সেইটা, অর্থাৎ এইচ এর উপর নির্ভর করে। কিন্তু ক্ষেত্রফল, তলদেশের ক্ষেত্রফল অর্থাৎ পুকুরের তলদেশটার ক্ষেত্রফলটা কত, সেই ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। সো কারেক্ট অ্যান্সারটা কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার অপশন এ। বুঝতে পারছি সবাই? পরেরটা পড়ি।
আচ্ছা দেখো এটা আমার ওই যে প্যাসকেলের সূত্রের একটা ম্যাথ, পিস্টনের ম্যাথ মানে আমার কোন ফর্মুলা, আমি আগে একটু ফর্মুলাটা লিখে ফেলি, F1/A1 ইকুয়াল টু F2/A2। এটা হচ্ছে আমার পিস্টনের ম্যাথ বা প্যাসকেলের সূত্র থেকে আমরা যে ফর্মুলাটা পাই। তাহলে দেখি এবার কার কার মান দেয়া আছে, একটা হাইড্রোলিক প্রেসের ছোট বড় পিস্টন। আচ্ছা আমরা ওয়ানটাকে ছোট ধরলাম, তাহলে A1 কত দেয়া আছে, A1 দেয়া আছে 5 সেন্টিমিটার স্কয়ার এবং A2 কত দেয়া আছে, A2 দেয়া আছে 25 সেন্টিমিটার স্কয়ার। এখন তোমাকে কি বলছে ছোট পিস্টনে কত বল পাওয়া যাবে, একটা হাইড্রোলিক পিস্টনের ছোট পিস্টনে কত বল পাওয়া যাবে। আচ্ছা ধরে নিলাম আমার বড় পিস্টনের বলটা বলে দেয়া নাই, ধরো বড় পিস্টনের বলটা তোমাকে দিয়ে দেয়া আছে হচ্ছে ধরো 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 আমরা কত ধরবো, ধরো বড় পিস্টনের বল দিয়ে দেয়া আছে হচ্ছে 125 নিউটন। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে কি আমার ছোট পিস্টনের ওপর বল কত, সেই বলের মানটা আমাকে বের করতে হবে যে আমার ছোট পিস্টনের ওপর কতটুকু বল আছে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, জাস্ট এই ভ্যালুগুলি বসাইলে আমরা কি পাবো, আমরা F1 এর মানটা পেয়ে যাব। তাহলে একটু আসো আমরা একটু বসাই, তাহলে F1 এর মানটা বের করতে চাচ্ছি। A1 কত, A1 হচ্ছে 5, F2 কত, F2 হচ্ছে 125 আর A2 কত, A2 হচ্ছে আমার 25। তাহলে F1 কত আছে, F1 ইকুয়াল টু 125 ইন্টু 5 ডিভাইডেড বাই 25, রাইট। তাহলে 25 এই জায়গায় থাকবে 5 আর এটা কত হয়ে যাবে, 5 ইন্টু 5 করলে 25 নিউটন। সো কারেক্ট অ্যান্সারটা হবে কি, কারেক্ট অ্যান্সারটা হবে অপশন বি। আচ্ছা এইবার তোমরা আমাকে একটু খেয়াল করে একটা জিনিসের উত্তর বলো তো, দেখো তো আমার তো ক্ষেত্রফলগুলি দেওয়া ছিল সেন্টিমিটার স্কোয়ারে, ক্ষেত্রফলগুলি দেওয়া ছিল কি সেন্টিমিটার স্কোয়ারে। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, আমি কিন্তু ক্ষেত্রফলগুলিকে মিটার স্কোয়ারে নিয়ে যাইনি। আমরা ইউজুয়ালি কি করি, আমার যদি এসআই এককে না দেয়া থাকে আমরা তো সেইটাকে আগে এসআই এককে নিয়ে যাই। সো আমাকে তো মিটার স্কোয়ারে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি মিটার স্কোয়ারে না নিয়ে আমি কি করছি, সরাসরি সেন্টিমিটার স্কোয়ারেই ভ্যালুগুলি বসাইছি। কেউ বলতে পারবা যে আমি এই কাজটা করছি এবং এই কাজটা ভুলও করি নাই, ঠিক কাজই করছি, মানে এই ক্ষেত্রে ধরো আমার কোনো প্যারা নাই, আমি যদি সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নাও নিই। তাহলে তোমরা আমাকে একটু বলো তো যে কেন আমি এখানে মিটার স্কোয়ারে নেই নাই তারপরও রাইট অ্যান্সার পাইছি। কেউ একটু ভাইয়াকে কমেন্ট করে জানাই দাও তো, বলো যে কেন আমি এখানে মিটার স্কোয়ারে নিলাম না, সেন্টিমিটার স্কোয়ারে রেখেই ম্যাথটা করলাম, বলো তো। এককগুলো কেটে গেছে, ভেরি গুড। আয়ান আহমেদ সবার আগে কারেক্ট অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড আয়ান। তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি দুইটাকেই মিটার স্কোয়ারে নিতে আলটিমেটলি কি হইতো, দুই জায়গায় যেহেতু সেন্টিমিটার স্কোয়ার আছে, দুই জায়গা থেকে এককটাকে কনভার্ট করলে যা আসতো সেটা দুই পাশে কেটে যাইতো। মানে এইখানেও দেখো সেন্টিমিটার স্কোয়ার আছে, এইখানেও সেন্টিমিটার স্কোয়ার আছে, সো দুই জায়গার। আচ্ছা আবির সাত্তার 125 এটা কোশ্চেনে দেয়া নাই, ঠিক আছে, কোশ্চেনে দেয়া নাই, এইটা কোশ্চেনে মিস্টেক। সো এই জায়গায় কোশ্চেনে দেয়া থাকবে যে তোমার বড় পিস্টনের বলটা কত। আমি জাস্ট র্যান্ডমলি একটা মান ধরে তোমাদের এই এমসিকিউটা করাই দিছি, বুঝতে পারছি। আর যেটা আমরা বলতেছিলাম দুই পাশে যেহেতু এককটা সেম, সো দুই পাশ থেকে কেটে যাইতো। সো দেখো এই ক্ষেত্রটাকে আমি শুধু শুধু মিটার স্কোয়ারে নিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই, আমি সরাসরি সেন্টিমিটার স্কোয়ারে রেখে মানটা বের করতে পারবো, বুঝতে পারছি। আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করো, চাপ গভীরতা ঘনত্বর কোন সম্পর্কটা সঠিক। মানে দেখো তোমার কার কার সম্পর্ক নিয়ে আসতে হবে, চাপ গভীরতা এবং ঘনত্ব, এদের মাঝখানে একটা সম্পর্ক নিয়ে আসতে হবে, রাইট, এদের মাঝখানে একটা সম্পর্ক নিয়ে আসতে হবে। তাহলে বলো তো কোন ফর্মুলা থেকে এদের আমরা সম্পর্ক নিয়ে আসতে পারি। দেখো আমরা মাত্রতে যেই ফর্মুলাগুলি দেখে আসলাম, P = H rho G, এই ফর্মুলা থেকে আমরা এদের একটা সম্পর্ক নিয়ে আসতে পারবো। আহসান কবির, না কোশ্চেনে যদি না দেয়া থাকে তুমি তো আর একটা ধরে ম্যান করতে পারবা না, বুঝতে পারছো। সো তুমি যদি কোনো কোশ্চেনে কোনো ডাটা মিসিং থাকে তাহলে এটা হচ্ছে তুমি অটো মার্ক পেয়ে যাবা বোর্ডে, বুঝতে পারছি। যেগুলিতে সবাইকে মার্কস দিয়ে দেওয়া হয় যদি কোনো কোশ্চেনে ভুল থাকে। ওকে, তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে এখানে আমরা ধরে নিলাম জি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, জি হচ্ছে কি আমাদের ধ্রুবক। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি কি, P is proportional to H into rho, মানে চাপ গভীরতা এবং ঘনত্বের গুণের সমানুপাতিক, অর্থাৎ এই দুইটাকে গুণ করলে তার সমানুপাতিক হচ্ছে চাপের সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ এদের গুণফল যদি বাড়ে তাহলে চাপের মানটা বাড়বে। সো দেখি এটা কোথায় আছে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের লাস্ট অপশনটা, P is proportional to H into rho, P is proportional to কি H into rho। তাহলে একটু খেয়াল করে দেখি তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে একটু বলো ঘনত্ব মাপার যন্ত্র কোনটা, সরাসরি আমাদের মুখস্থ গেল, ঘনত্ব মাপার যন্ত্রকে আমরা কি বলি, ঘনত্ব মাপার যন্ত্র হচ্ছে আমার হাইড্রোমিটার। সো অপশন বি আমার কারেক্ট অ্যান্সার।
এবার একটু দেখো কি বলছে, নির্দিষ্ট ঘনত্বের তরল। দেখো নির্দিষ্ট ঘনত্ব মানে কি, মানে ঘনত্বের মানটা কনস্ট্যান্ট। তাহলে এইখানে একটা কথা বলে দিছে, নির্দিষ্ট ঘনত্ব মানে কি, রো এর মানটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। আর আমরা তো সবাই জানি অভিকর্ষ ত্বরণ তো আমার একটা ধ্রুবক মান, কনস্ট্যান্ট। তরলের গভীরতা মানে এইচ এর মান তুমি কি করছো, তরলের গভীরতা 3 মিটার থেকে 9 মিটার। তাহলে বলো তো তরলের গভীরতা 3 থেকে 9 মিটার করছো, তাহলে তরলের গভীরতা কয় গুণ বৃদ্ধি করছো? দেখো ছিল 3 মিটার, করছো কত, 9 মিটার। তাহলে 9/3 করলে কত হয়, 3। তার মানে তুমি এইচ এর মান কি করছো, এইচ এর মান 3 গুণ বৃদ্ধি করছো, এইচ এর মান 3 গুণ বৃদ্ধি করছো। আর আমরা দেখে আসছি পি ইজ প্রপোর্শনাল টু এইচ, সরাসরি আমার সমানুপাতিক। তাহলে এইচ এর মান যদি 3 গুণ বাড়ে, তাহলে পি চাপের মানও কয় গুণ বাড়বে, চাপের মানও বাড়বে হচ্ছে আমার 3 গুণ। সো এটার কারেক্ট অ্যান্সার হবে কি, অপশন এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, যে চাপের মান কয় গুণ বাড়বে, চাপের মান 3 গুণ বৃদ্ধি পাবে। বুঝতে পারছি? তাহলে এবার আসো পরেরটা আসি। দেখো এইখানে কিন্তু তুমি চাইলে কি করতে পারতা, যে তুমি চাইলে ভ্যালুগুলি ধরে তুমি কাটাকাটি করে আলটিমেটলি দেখো এইরকম একটা সম্পর্ক নিয়ে আসতে পারতা, যে আমার গভীরতা এবং দেখো এই যে এই সম্পর্কটা তুমি কিন্তু চাইলে নিয়ে আসতে পারতা। বুঝতে পারছি? বাট আমরা চাইলে সরাসরি কি করতে পারি, এই যে আমরা সরাসরি সমানুপাতিক সম্পর্ক থেকে কিন্তু এটা বলে দিতে পারি। বুঝতে পারছি? এইটা ছাড়াও আরেকটা উপায় কি, ওই যে ক্যালকুলেশন। আমি জাস্ট একটু দেখাই, ধরো কোনো কারণে যদি সিকিউতে এই ধরনের কোশ্চেন আসে, তাহলে আমরা সেই জায়গায় কিভাবে সলভ করব। দেখো সিকিউ এর ক্ষেত্রে আমার ধরো এইচ ওয়ান এর মানটা দিয়ে দেওয়া আছে হচ্ছে 3 মিটার, দেন তোমার এইচ টু এর মান কত, এইচ টু এর মান হচ্ছে আমার 9 মিটার। অর্থাৎ গভীরতাকে 3 মিটার থেকে 9 মিটার করছো। তাহলে আমার P1 ইকুয়াল টু কি হবে, P1 ইকুয়াল টু হবে H1 রো জি, আর P2 ইকুয়াল টু কি হবে, P2 ইকুয়াল টু হবে H2 রো জি। দেখো দুই ক্ষেত্রেই তো আমার ঘনত্ব সমান, দুই ক্ষেত্রেই তো আমার অভিকর্ষ ত্বরণ সমান, খালি ডিফারেন্সটা কোথায়, গভীরতায়। তাহলে আমার কাজ হবে কি, আমার কাজ হবে P2 কে P1 দিয়ে ভাগ করে দেয়া। তাহলে দেখো P2 এর মান কত, H2 রো জি, আর H2 এর মান কত, 9 রো জি ডিভাইডেড বাই H1 এর মান কত, 3 রো জি। তাহলে রো জি কাটা, এখান থেকে এখানে থাকবে কত, 3। তাহলে আলটিমেটলি P2 ইকুয়াল টু কি, P2 ইকুয়াল টু 3 ইন্টু P1। তাহলে দেখো আগে যেই চাপ ছিল বর্তমান চাপ হবে কি, আগের চাপের 3 গুণ। বুঝতে পারছি? বর্তমান চাপ হবে কি, আগের পূর্ববর্তী যেই চাপ ছিল সেই চাপের 3 গুণ। সো এইগুলিকে যেমন আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারি, পাশাপাশি কিন্তু আমি এই রিলেশনটা থেকে সরাসরিও বলে দিতে পারি। তোমাদের যদি এই ধরনের কোশ্চেন সিকিউতে আসে, অর্থাৎ সৃজনশীলে যদি আসে, তাহলে কিন্তু তোমাকে এরকম ম্যাথমেটিক্যালি বের করে দেখাইতে হবে। আর এমসিকিউতে আসলে তো তুমি সরাসরি নিজে মনে মনে এই ক্যালকুলেশনটা করেই তো দেখাই দিবা। বুঝতে পারছি? সো আমি কি করলাম, আমি কিন্তু তোমাদের জন্য দুই ধরনের ক্যালকুলেশনই দেখাই দিলাম। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার একটু আসো আমরা সামনের দিকে আগাই। তাহলে দেখো সোনার তৈরি একটা নিরেট সিলিন্ডারের আয়তন দেয়া আছে, অর্থাৎ আয়তনের মানটা কত দেয়া আছে, 20 সেন্টিমিটার কিউব, 20 সেন্টিমিটার কিউব, বা এটাকে আমরা কি করতে পারি, মিটার কিউবে নিতে পারি। তাহলে কি করতে হবে, 100 কিউব দিয়ে ভাগ দিলে যাবে মিটার কিউবে। আচ্ছা, আমাকে বের করতে বলছে কি ভর কত, এম কত, আর দেখো স্বর্ণের ঘনত্বটা দেয়া নাই। স্বর্ণের ঘনত্বটাতে কিন্তু কি করতে হবে, স্বর্ণের ঘনত্বটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যেমন এই কয়েকটা ঘনত্ব একটু ইম্পর্টেন্ট, যেমন পানির ঘনত্ব 1000, তেলের ঘনত্ব 800। দেন তোমরা চাইলেই গোল্ড বা তোমার হচ্ছে স্বর্ণের ঘনত্বটাও মাথায় রাখতে হবে। স্বর্ণের ঘনত্বটা কত, 19,300 কেজি পার মিটার কিউব। বুঝতে পারছি, 19,300 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা জানি রো ইকুয়াল টু কি, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে এম ইকুয়াল টু কি, এম ইকুয়াল টু রো ইন্টু ভি, রো ইন্টু ভি। তার মানে রোটা বসাও 19,300 ইন্টু ভিটা কত, ভি হচ্ছে আমার 20/100 কিউব। সো দেখো এটাকে ক্যালকুলেটারে দিলেই তুমি কি পাবে, এটার অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা দেখি তো আমি ঘনত্বটা ঠিক লিখছি 19,300, হ্যাঁ ঠিক লিখছি। সো দেখো তুমি এই যে স্বর্ণের ঘনত্বকে এই আয়তনটা দিয়ে ভাগ দাও, কি পেয়ে যাবে, এই স্বর্ণের ভরটা পেয়ে যাবা। বুঝতে পারছি? আমার কি বের করতে বলছিল, ভর। এই যে দেখো সিলিন্ডারের ভরটা কত। সো দেখো এইটা আমরা বলতো কত এককে পাবো, এইটা কিন্তু আমরা একটু মাথায় রেখে, এটা কিন্তু আমরা কেজি এককে পাবো। বাট তোমার সবগুলি অপশন কিসে দেয়া, সবগুলি অপশন কিন্তু তোমাকে দেয়া হচ্ছে গ্রামে।
সো তোমাকে আবার কষ্ট করে কি করতে হবে, কেজিকে আবার একটু হচ্ছে গ্রামে নিতে হবে। বুঝতে পারছি? আমরা কিন্তু উত্তরটা কেজিতে পাবো, কেজিকে কিন্তু আবার গ্রামে নিতে ভুল করো না। তাহলে এবার একটু আসো আমরা পরেরটাতে চলে যাই। দেখো প্রবাহী কি কি আমরা বলে আসছি, প্রবাহী হলো তরল এবং বায়বীয়। 2 এবং 3 কোথায় আছে, অপশন বি, 2 এবং 3 আমার কারেক্ট অ্যান্সার। এবার একটু আসো কি বলছে, চিত্র থেকে সিলিন্ডারের ওপর প্রযুক্ত বলগুলোর ক্ষেত্রে নিম্নোক্ত কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। আচ্ছা তার আগে একটু বোঝো, আমার কোনো একটা বস্তুকে বা ধরো একটা সিলিন্ডারকে আমি এইভাবে তরলে নিমজ্জিত করছি, তরলে নিমজ্জিত করছি। এই সিলিন্ডারটার ভালো করে একটু বোঝো, আমি যখন এই সিলিন্ডারটাকে বা যে কোনো একটা বস্তুকে তরলে নিমজ্জিত করি তখন কিন্তু এই বস্তুটার উপর চারিদিক থেকে বল প্রয়োগ হয়। অর্থাৎ এই দিক থেকে বল প্রয়োগ হয়, এই দিক থেকে বল প্রয়োগ হয়, নিচ থেকে ডান থেকে বল প্রয়োগ হয়, একইভাবে বাম দিক থেকে বল প্রয়োগ হয়। এইবার তাহলে একটু বোঝো, এই ডান পাশ এবং বাম পাশের বলগুলি সমান এবং বিপরীতমুখী। এই কারণে ডান পাশ এবং বাম পাশের বলগুলি কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। সো এই বলগুলিকে আমরা বাদ দিয়ে দিলাম। এই বলগুলি কেন সমান, কারণ এই বলগুলি একই গভীরতায় আছে। দেখো এই খেয়াল করে দেখো, এই বলটাও যতটুক গভীরতায়, এই বলটাও ততটুক গভীরতায়। সো এই দুই পাশের বলগুলি সমান এবং বিপরীতমুখী। সো এই দুই পাশের বলগুলিকে আমরা কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তাহলে থাকলেই ওপর দিক থেকে যেই বলটা প্রয়োগ হচ্ছে নিচের দিকে, আর নিচ থেকে যেই বলটা প্রয়োগ হচ্ছে ওপরের দিকে, তারা। এইবার একটু বোঝো, এই বলটা যতটুক গভীরতায়, নিচের বলটা কিন্তু একই গভীরতায় নাই। এই কারণে দেখো এই ওপর দিক থেকে যেই বলটা প্রয়োগ হচ্ছে আর নিচ দিক থেকে যেই বলটা প্রয়োগ হচ্ছে, এই দুইটা বল কিন্তু সমান না। এই কারণে এরা দুইজন কি করতেছে না, কাটাকাটি হচ্ছে না। বা আমি আলটিমেটলি বলতে পারি এই বস্তুটার ওপর একটা লব্ধি বল থাকে, এবং সেই লব্ধি বলটাকেই কিন্তু আমরা কি নামে ডাকি, সেই লব্ধি বলটাকেই কিন্তু আমরা প্লবতা নামে ডাকি। বুঝতে পারছি? এইবার তাহলে একটু দেখি কোশ্চেনে আমাকে কি কি বলছে। বলছে সিলিন্ডারের উপরের পৃষ্ঠে, অর্থাৎ এই পৃষ্ঠটায় নিম্নমুখী বল প্রয়োগ হয়। দ্যাট ইজ কারেক্ট। এই পৃষ্ঠের উপর কোন দিকে বল প্রয়োগ হয়, নিচের দিকে। সো এটা কারেক্ট। সিলিন্ডারের নিম্নে পৃষ্ঠে মানে নিচের পৃষ্ঠটায়, সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠে তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করা হয়। এইটাও কারেক্ট। কোন দিকে বল প্রয়োগ করা হচ্ছে, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করা হচ্ছে। এইটাও কারেক্ট। এইবার বলছে সিলিন্ডারটার বক্রপৃষ্ঠে, বক্রপৃষ্ঠ মানে কি, এই যে সিলিন্ডারের এই দুইটা সাইডের, অর্থাৎ এই পৃষ্ঠগুলি, দেখো এই পৃষ্ঠগুলিকে বলছে বক্রপৃষ্ঠ, এই পাশ আর এই পাশ, এই পৃষ্ঠগুলি হচ্ছে আমার বক্রপৃষ্ঠ। সেই বক্রপৃষ্ঠে কি বলছে, তরল কর্তৃক পার্শ্বচাপ, পার্শ্বচাপ মানে যেই চাপগুলি পাশ থেকে আসতেছে, পরস্পর বিপরীতমুখী ও সমান নয়, পরস্পর বিপরীতমুখী ও সমান নয়। বাট আমরা বলে আসছি কি, এই যে দুই পাশ থেকে যেই চাপটা প্রয়োগ হয়, এই চাপগুলি বিপরীতমুখী এবং সমান। সেইটা ভুল। সো আলটিমেটলি কারেক্ট অ্যান্সার হবে কি 1 এবং 2, অপশন এ আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি? এই কোশ্চেনটাই অনেকে পারা সত্ত্বেও ভুল করবা কোথায়, দ্রুত পড়বা, দ্রুত পড়তে গিয়ে এইখানে যে 9 লেখাটা আছে এটা আর দেখবা না, দেখবা কি সমান এবং বিপরীতমুখী। তাহলে তো দেখবা কি এটাও কারেক্ট। সো দাগাই দিবা কি 1 2 3, বাট কি বলে দিছে, সমান নয়। সো কারেক্ট অ্যান্সার হবে কি, কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন এ। বুঝতে পারছি সবাই? তাহলে এবার আসো আমরা পরের কোশ্চেনে চলে যাই। বস্তুর ওজন মানে একটা বস্তুর ওজন প্লবতার চেয়ে বেশি হলে, প্লবতা কোন দিকে কাজ করে, ওপরের দিকে। ওজনের মান যদি প্লবতার চেয়ে বেশি হয় তাহলে আমার কোন ঘটনাটা ঘটে, ওজনের মান প্লবতার চেয়ে বেশি হইলে বস্তুটা ডুবে যাবে, রাইট? বস্তুটা ডুবে যাবে। তাহলে দেখি কি বলছে, বস্তুটি তরলে সম্পূর্ণভাবে ডুবে যাবে। এইটা কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? সম্পূর্ণভাবে কিন্তু ডুবে যাবে যদি ওজনের মানটা বেশি হয়। আর যদি প্লবতার মানটা বেশি হয় তাহলে আংশিকভাবে ডুবে থাকবে। আর যদি ওজন এবং প্লবতা সমান হয় তাহলে আমরা বলবো কি, দেখি এটা কি আছে না, যদি ওজন এবং প্লবতা সমান হয় তাহলে আমরা বলবো কি, আমরা বলবো বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। বুঝতে পারছি? বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। বাট এইখানে যেহেতু ওজনটা বেশি তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, বস্তুটি তরলে সম্পূর্ণ ডুবে যাবে। বুঝতে পারছি?
পরেরটায় চলে যাই। নিচের কোনটা ঘনত্বের একক? সহজ জিনিস, কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে ঘনত্বের একক। সবাই একটু ঝটপট কমেন্ট সেকশনে লেখো তো ঘনত্বের মাত্রা কি। সবাই ঘনত্বের মাত্রাটা কমেন্ট করে জানাও। বলো ঘনত্বের মাত্রাটা কি হবে? সবাই একটু ঝটপট কমেন্টে লেখো যে ঘনত্বের মাত্রাটা কি হবে। সবাই একটু ঝটপট কমেন্টে লিখে দাও তো যে ঘনত্বের মাত্রাটা কি হবে। একক তো কত? একক হচ্ছে কেজি পার মিটার কিউব, বাট ঘনত্বের মাত্রাটা কি হবে বলো তো? বলো ঘনত্বের মাত্রা কি হবে? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দাও যে ঘনত্বের মাত্রা কি হবে। দেখো কয়েকজন অ্যান্সার লিখছো বাট ভুল লিখছো। দেখো ঘনত্বের মাত্রাটা কি হবে, আরেকজন তো আবার টি নিয়ে আসছে। ঠিক আছে, ঘনত্বের মাত্রা কি হবে? ঘনত্বের মাত্রা হবে ml ইনভার্স 3। ঠিক আছে, এটা হচ্ছে আমার ঘনত্বের মাত্রা। এম আসছে কার জন্য? ভরের জন্য। আর এল কিউব আসছে কার জন্য? এল কিউব আসছে আয়তনের জন্য। বাট আয়তনটা যেহেতু নিচে, সো উপরে উঠে কি হয়ে যাচ্ছে? এটা উপরে উঠে হয়ে যাচ্ছে L⁻⁻3। এটা হচ্ছে আমার ঘনত্বের মাত্রা। এবার আসো প্লাজমা কণাগুলি কিরূপ? প্লাজমা কণাগুলি হচ্ছে আমার তড়িৎ অপরিবাহী। এবং বলতো প্লাজমা কণার উৎস কোথায় বা সবচেয়ে প্লাজমা আকারে কোথায় পাওয়া যায়? এটা একটু মাথায় রেখো। আরেকটা এমসিকিউ, সেটা হচ্ছে সূর্যে। বুঝতে পারছি? সো এটার কারেক্ট অ্যান্সার তড়িৎ অপরিবাহী। আচ্ছা, এরপর আমাকে একটু বলতো যে সঞ্চয়ী কোষে ব্যবহৃত সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব কত? ঠিক আছে, এইটা হচ্ছে তোমরা বইয়ের যে কিছু ইনফরমেশন দেয়া থাকে এগুলি কিন্তু মুখস্থ ভ্যালু। সো সত্যি কথা বলতে এগুলি আমারও মুখস্থ নাই। সো দেখো এগুলি কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে, কারণ আলটিমেটলি তো পরীক্ষা দিবা তোমরা। সো কত পার্সেন্ট ঘনত্ব, সো এই টাইপের এমসিকিউগুলি কিন্তু রিডিং পড়ে মুখস্থ রাখতে হবে। সো এটার কারেক্ট অ্যান্সারটা কি দেখি। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 1.5 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব থেকে 1.3 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। বুঝতে পারছি যে আমার যে বিভিন্ন ব্যাটারি আছে সেই ব্যাটারিগুলিতে কিন্তু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। সালফিউরিক অ্যাসিড মানে কোনটা? সালফিউরিক অ্যাসিড মানে H2SO4। এই যে সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার করা হয় তার ঘনত্বটা কিন্তু মনে রাখতে হবে। বুঝতে পারছি? পরেরটায় চলে যাই। আচ্ছা, চাপের মাত্রা কোনটা? এইটা একটু ঝটপট অ্যান্সার দিয়ে দাও যে চাপের মাত্রা কোনটা। চাপের মাত্রা কোনটা? সবাই একটু দ্রুত বলে দাও যে চাপের মাত্রা কোনটা। দেখো তোমরা অনেক সময় মাত্রা মুখস্থ করতে চাও, চাপের মাত্রা মুখস্থ করো, কাজের মাত্রা, বলের মাত্রা, তারপরে হচ্ছে কি বলে ক্ষমতার মাত্রা, তারপর হচ্ছে শক্তির মাত্রা। এতগুলি মাত্রা মুখস্থ করতে গিয়ে সবগুলির সাথে গোলায় ফেলো। তোমাদের জন্য যেটা কাজ সেটা হচ্ছে তোমরা জাস্ট তিনটা জিনিসের মাত্রা মনে রাখবা। তিনটা জিনিসের মাত্রা মনে রাখবা, সেটা হচ্ছে ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে এম। দৈর্ঘ্যের মাত্রা কি? ধরো আমি এটাকে ভরই লিখি। ভরের মাত্রা হচ্ছে আমার এম। দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে আমার এল। আর সময়ের মাত্রা কি? সময়ের মাত্রা হচ্ছে আমার টি। রাইট, সময়ের মাত্রা হচ্ছে আমার টি। পাশাপাশি তুমি আর দুইটা জিনিসের মাত্রা মাথায় রাখতে পারো। এই তিনটা মাথায় রাখবে এবং পাশাপাশি আর দুইটা জিনিসের মাত্রা মাথায় রাখবা। কেন সেটা আমি বলতেছি। একটা হচ্ছে বেগ, বেগের মাত্রা LT−1। আর ত্বরণ, ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে LT−2। তুমি যদি জাস্ট বিশ্বাস করে এই পাঁচটা মাত্রা মনে রাখো, তুমি তোমাদের বইয়ে থাকা যতগুলি রাশি আছে সবগুলির মাত্রা নিজে নিজে বের করতে পারবা। আর কারোর মাত্রা তোমার মুখস্থ করতে হবে না। দেখো আমি সবার আগে কি লিখলাম? ফর্মুলাটা লিখলাম F/A। F/A। এইবার খেয়াল করে দেখো F মানে আবার কি? যেহেতু F হচ্ছে একটা লব্ধ রাশি, F মানে আমরা কি লিখতে পারি? MA ডিভাইডেড বাই A। ধরো এমএই লিখলাম কারণ আমরা আলটিমেটলি মাত্রা বের করতে চাচ্ছি। তাহলে এম ভরের মাত্রা কি? এম। ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে LT−2। আর ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে আমার L²। তাহলে দেখো আলটিমেটলি কি হয়, এই জায়গার একটা এল কাটা, নিচে তাহলে একটা এল এক্সট্রা থাকবে। তাহলে কি হবে? ML−1 T−2। তাহলে কারেক্ট অ্যান্সারটা আগে দেখি কোথায় আছে। অপশন সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, ML−1 T−2। রাইট, এইবার দেখো এই পাঁচটা মাত্রা মনে রাখলে যে তুমি আসলেই সবগুলির মাত্রা মনে রাখতে পারবা, মানে বের করতে পারবা, সেটা একটু খেয়াল করো। ধরো আমি আরেকটা রাশির মাত্রা বের করতে চাচ্ছি, এটা তো আমি তোমাদেরকে বের করে দেখাইলাম। এবার ধরো তোমাকে কেউ বলছে ক্ষমতার মাত্রা বের করো। ক্ষমতা মানে কি ভাই? W/T। রাইট, ক্ষমতা মানে কি? W/T। তাহলে এবার দেখো W কাজের মাত্রা আমরা জানি না, সো কাজকে ভাঙি।
ডাব্লিউ ইকুয়াল টু কি এফএস, ডাব্লিউ ইকুয়াল টু এফএস, রাইট। এফ মানে আবার কি, এফ মানে আবার হচ্ছে এম এ এস বাই টি। এবার একটু বসাও। এখন দেখো সবগুলির মাত্রা আমরা জানি। ভরের মাত্রা কি এম, ত্বরণের মাত্রা কি, ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2, সরণের মাত্রা কি, সরণের মাত্রা এল, আর সময়ের মাত্রা কি, সময়ের মাত্রা হচ্ছে আমার টি। তাহলে দেখো তো ভাই কি হইল, তাহলে এম এল আর এল মিলে এল স্কোয়ার, আর নিচে একটা টি আছে আর উপরে আছে টি টু দি পাওয়ার -2, সো আলটিমেটলি কি হয়ে যাচ্ছে টি টু দি পাওয়ার -3। দেখো এটা হচ্ছে আমার ক্ষমতার মাত্রা। সো চাইলে তুমি যদি জাস্ট এই 5টার মাত্রা মনে রাখো, এই 5টা দিয়ে তুমি অন্য যে কোনোটার মাত্রাটা বের করতে পারবা। বুঝতে পারছি? সো মাত্রা মনে রাখার কোনো প্রয়োজন নাই, তোমরা চাইলে নিজেরাই কি করতে পারবা, মাত্রা সমীকরণগুলি নিজেরা বের করে অ্যান্সার করতে পারবা। বুঝতে পারছি সবাই? আচ্ছা, তাহলে এবার একটু আসো আমরা পরেরটাতে চলে যাই। ওকে, এবার কি বলছে, সঞ্চয়ী কোষে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? আমরা একটু আগে দেখে আসছি সঞ্চয়ী কোষে আমার সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাহলে এবার একটু আসো পরেরটায় চলে যাই। বিভিন্ন অনুষ্ঠানে যে বেলুন ব্যবহার করা হয়, দেখবো যে অনেক অনুষ্ঠানে কি করে, যে বেলুন ছেড়ে দেয় একদম, মানে অনুষ্ঠানের একদম যখন হচ্ছে কি বলে, অনুষ্ঠানে যখন একদম উদ্বোধন করে, সো ওই অনুষ্ঠানের সময় আমার বেলুন যে ছাড়ে, এবং সেই বেলুনগুলি কি করে, উপরের দিকে উঠতে থাকে। কেন বেলুনের উপরের দিকে উঠতে থাকে? কারণ বেলুনের ভেতরে অনেক হালকা গ্যাস ব্যবহার করা হয়। সো ভারী জিনিস কোথায় থাকে? নিচে। হালকা জিনিস কোথায় থাকে? উপরে। সো সবচেয়ে হালকা গ্যাস কোনটা? সবচেয়ে হালকা গ্যাস আমার হাইড্রোজেন গ্যাস। সো হাইড্রোজেন গ্যাস যেহেতু সবচেয়ে হালকা, সো হাইড্রোজেন গ্যাসের যে বেলুনে থাকে সেই বেলুনটা উপরের দিকে যাইতে থাকে। কারণ আমার বাতাসের গ্যাসে কি আছে? বাতাসের গ্যাসে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এইগুলি সবাই কি হাইড্রোজেন গ্যাসের চাইতে হালকা। সো হাইড্রোজেন গ্যাস যেহেতু বেলুনে ভরা থাকে, সো সেটা কি করতে থাকে? উপরের দিকে উঠতে থাকে। সো কারেক্ট অ্যান্সার কি হবে? এটা কারেক্ট অ্যান্সার হবে H2। ওকে, আমরা চ্যাপ্টার 5 শেষ করলাম। এখন থেকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমার চ্যাপ্টার 6। এইবার সবাই একটু দেখো প্রথম কোশ্চেনটা আমাকে কি বলছে, নিচের কোনটির চাপ বাড়লে গলনাঙ্ক কমে? তার আগে সবাই একটু বুঝো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুইটার উপরেই কি আছে? দুইটার উপরেই চাপের প্রভাব আছে। দুইটার উপরে কি আছে? চাপের প্রভাব আছে। আগে একটু বোঝো, এইটা তোমাদের 2 নাম্বারের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ভালো করে একটু শোনো। আমরা গলনাঙ্ক বলতে কি বুঝি? আমরা গলনাঙ্ক বলতে বুঝি যেই তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সেই তাপমাত্রাটাকে আমরা বলি বস্তুর গলনাঙ্ক। যেই তাপমাত্রায় বস্তু গলতে শুরু করে সেটা হচ্ছে আমার গলনাঙ্ক। এইবার তোমরা আমাকে একটু বলো, তাহলে গলনাঙ্কতে কি হয়? গলনাঙ্কতে কঠিন থেকে তরলে পরিণত হয়, রাইট? কঠিন থেকে তরলে পরিণত হয়। এবং তোমরা আমাকে বলো, সাধারণত কঠিন পদার্থের আয়তন থাকে, সাধারণত কঠিন পদার্থের আয়তন থাকে কম, তরলের আয়তনটা কি হয়? বেড়ে যায়। ইন জেনারেল কঠিনের আয়তন কি থাকে? কঠিনের আয়তন থাকে কম, আর তরলের আয়তনটা কি হয়? তরলের আয়তনটা হয়ে যায় বেশি। তার মানে একটু আমাকে বোঝো যে, খেয়াল করে দেখো, তাহলে এখন একটু খেয়াল করে দেখো, যখন কঠিন থেকে তরল হচ্ছে তখন ইন জেনারেল আয়তনটা বাড়ে, মানে সাধারণত আয়তনটা বৃদ্ধি পায়। এখন তুমি ওইটার উপর চাপ দিছো আরো এক্সট্রা। নর্মাল যেই চাপ ছিল, নর্মাল যেই আমার এয়ার প্রেশার ছিল, সেই এয়ার প্রেশারের চাইতে আরো বেশি পরিমাণ কি দিছো? চাপ দিছো, মানে চাপ বৃদ্ধি করছো। এখন চাপ বৃদ্ধি করলে ওই বস্তুটা যা করতে চাচ্ছে তুমি তা করতে দিচ্ছ না, তুমি তাকে বাধা দিচ্ছ। মানে ব্যাপারটা বোঝো, ওই বস্তুটা তার আয়তনকে বাড়াইতে চাচ্ছে, বাট তুমি আয়তনটা বাড়াইতে দিচ্ছ না, কারণ ওকে চাপ দিয়ে ধরে রাখছো। ও তখন ওর গলনাঙ্ক কি করবে? বাড়ায় ফেলবে। এই জিনিসটা তুমি একটু এইভাবে বোঝো। ধরো একটা ছোট বাচ্চা কাঁদতেছে, ঠিক আছে? একটা ছোট বাচ্চা অনেক ও করে কাঁদতেছে, ওয়া ওয়া করতেছে। এখন ছোট বাচ্চাটা কাঁদতেছে, তুমি এখন যদি ওর কান্নাটা থামাইতে চাও, তোমাকে কি করতে হবে? একটু চকলেট নিয়ে দিবা, একটু চিপস কিনে দিবা, তাহলে ওর কান্নাটা কি করবে? কান্নাটা কমবে।
কিন্তু ছোট বাচ্চাটার কান্না দেখে তুমি তো ওকে চকলেট চিপস কিনেই দাও নাই, বরং ধরো ওর কান্নাতে তুমি বিরক্ত হয়ে গিয়ে ওর পাশে কি করছো, ওর পাশে গিয়ে একটা চিমটি দিছো, ঠিক আছে? ও কান্না থামাইতে চাচ্ছে, বাট তুমি ওকে চিমটি দিছো, তখন কি করবে, কান্নাটা আরো বাড়ায় দিবে, রাইট? ওর কান্না তো থামবেই না, কান্না কি করবে, কান্না আরো বাড়বে। তাহলে এবার একটু বোঝো, ও যেটা চাচ্ছে তুমি যদি ওকে তা না দাও, ওর কান্না কি করবে, বাড়বে। তাহলে এইটার সাথে একটু বোঝো, কঠিন পদার্থটা এখন কি করতে চাচ্ছে, তরল হইতে যখন চাচ্ছে তখন আয়তনটা বাড়াইতে চাচ্ছে, রাইট? কিন্তু তুমি ওকে চাপ দিয়ে কি করছো, আয়তনটা বাড়তে দিচ্ছ না, মানে ও যা চাচ্ছে তা তুমি দিচ্ছ না, তখন ও কি করবে, তখন ও কানবে, মানে কান্না বাড়াই দিবে, মানে কি করবে, গলনাঙ্ক বাড়াই দিবে। সেম গোস ফর স্ফুটনাঙ্ক বেড়ে যাবে যদি চাপ বৃদ্ধি করো। ঠিক একইভাবে যদি উল্টা কোনো ঘটনা হয়, আগে বলো এটা কি বুঝতে পারছি? মানে তাহলে একটা কথাই মনে রাখবা, যেইটা চাচ্ছে আমি যদি ওইটা না দেই তাহলে ওর কান্না বাড়বে, তার মানে ওর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বাড়বে। আয়তন বাড়াইতে চাচ্ছে, বাট আমি চেপে ধরে আয়তন বাড়তে দিচ্ছি না, তাহলে ওর কি করবে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। সিম্পল কথা। এইবার যদি উল্টা হয়, এমন কিছু কঠিন আছে যাদের কঠিন অবস্থায় আয়তনটা থাকে বেশি, আর তরল হইলে আয়তনটা হয়ে যায় কম। কঠিন অবস্থায় আয়তনটা থাকে বেশি, তরল হইলে আয়তনটা হয়ে যায় কি, কম। এক্সাম্পল কি, বরফ, পানি এবং বরফ। তোমরা দেখবা ধরো একটা প্লাস্টিকের বোতলে পানি নিচ্ছ, একদম বোতলটা টইটুম্বুর করে ভরছো, দেন ওই বোতলটা ধরে তুমি যখন ফ্রিজে রাখো, পুরা বোতলটা যখন বরফ হয়ে যায়, দেখবা বোতলটা একদম টাইট হয়ে যায়। দেখছো কখনো? একদম বোতলটা মনে হবে কি ফেটে যাচ্ছে। কেন? কারণ পানি থেকে যখন বরফ হয় তখন আয়তনটা কি হয়, আয়তনটা বেড়ে যায়। এটা কিন্তু উল্টাটা, ইউজুয়ালি কি হয়, কঠিন থেকে তরল হলে আয়তন কমে, বাট পানির ক্ষেত্রে কিন্তু হয় কি, পানির ক্ষেত্রে হয় কিন্তু উল্টা। এটা কঠিন থেকে তরল হইলে আয়তনটা কি হয়ে যায়, আয়তন তো বাড়ে না, বরং আয়তন কমে যায়। তাহলে এবার বোঝো, ও আয়তন কমাইতে চাচ্ছে, কে, বরফ। বরফ তার আয়তনকে কমাইতে চাচ্ছে এবং তুমি চাপ দিচ্ছ আরো বেশি। মানে কি, ও যা চাচ্ছে তুমি তাই করতেছো। ও আয়তন কমাইতে চাচ্ছে এবং তুমি ওকে চাপ দিয়ে বলতেছো, হ্যাঁ বাবা তাড়াতাড়ি আয়তনটা কমা। তার মানে তুমি ওকে হেল্প করতেছো। মানে একটা বাচ্চা কাঁদতেছে, তুমি ওকে চকলেট চিপস কিনে দিছো, তখন ও কান্নাটা কি করবে, কমায় ফেলবে। ঠিক একইভাবে ও যা চাচ্ছে তুমি ওকে তাই দিচ্ছ, তাহলে ও গলনাঙ্ক কমায় ফেলবে। সো গলনাঙ্ক কমে যায় কার ক্ষেত্রে, বরফের ক্ষেত্রে। সো মাথায় রাখবা, বরফটা কিন্তু এক্সেপশনাল। ইউজুয়ালি কি হয়, ইউজুয়ালি তুমি যদি চাপ বাড়াও গলনাঙ্ক বাড়ে, বাট বরফের ক্ষেত্রে গলনাঙ্কটা কমে যায়। বুঝতে পারছি সবাই? সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছে এটা? যদি বুঝে থাকি তাহলে আসো আমরা আমাদের পরের কোশ্চেনটাতে চলে যাই। আচ্ছা দেখো এটাই কি বলছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 150 গ্রাম পানি। তাহলে দেখো প্রথমে আমাকে পানির ভর দিয়ে দেয়া আছে, আমরা একটু লিখি 150 গ্রাম বা 0.15 কেজি পানি আছে আমার কাছে। এই পানিটাই তুমি কি করছো, এই পানিটাই তুমি 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লোহার দণ্ডকে নিমজ্জিত করা হলো। দেন চূড়ান্ত তাপমাত্রা কত হইছে, 56 ডিগ্রি সেলসিয়াস হইছে। মানে ব্যাপারটা বুঝো যে আমার কাছে একটা পানি ছিল, যেই পানিটার তাপমাত্রা কত ছিল, 30 ডিগ্রি সেলসিয়াস। দেন এই পানির ভেতরে তুমি একটা লোহার দণ্ড চুবাইছো, যেই লোহার দণ্ডটার তাপমাত্রা কত ছিল, 75 ডিগ্রি সেলসিয়াস, যার ফলে তোমার এই চূড়ান্ত তাপমাত্রা হয়ে যাবে কত, যার ফলে এই চূড়ান্ত তাপমাত্রাটা হয়ে গেছে 56 ডিগ্রি সেলসিয়াস। এবং এইটার তাপমাত্রাও এখন কত, এইটার তাপমাত্রাও 56 ডিগ্রি সেলসিয়াস। এইটাই হচ্ছে আমার সিম্পল ঘটনা। এবার পানির আপেক্ষিক তাপ দেয়া আছে, লোহার আপেক্ষিক তাপ ঘনত্ব এগুলি দিয়ে দেয়া আছে। ওকে, আমাকে বলছে কি পানির গৃহীত তাপ কত, রাইট? এই জায়গায় তো পানি তাপ গ্রহণই করবে, তাই না? এই জায়গায় পানিটা কি করবে, তাপ গ্রহণ করবে, যেহেতু পানির তাপমাত্রাটা ছিল কম। তাহলে আমরা জানি গৃহীত তাপ ইকুয়াল টু কি, গৃহীত তাপ ইকুয়াল টু এম এস ডেল টি। তাহলে এম কত, 0.15, এস কত, এস কত বলো, এস হচ্ছে আমার পানির জন্য 4200 ইন্টু ডেল টি। এইবার তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে আমার ডেল টিটা কত, বলো ডেল টিটা কত। সিম্পল জিনিস, তাপমাত্রা 30 থেকে 56 হয়েছে পানির,
যেহেতু আমরা পানি নিয়ে কাজ করতেছি, যদি আমরা লোহার দণ্ড নিয়ে কাজ করতাম তখন আমাদের ধরতে হইতো কি 75 থেকে 56 হয়েছে, বাট এখানে হয়েছে কি 30 থেকে 56। তার মানে আমার 56 মাইনাস 30, তার মানে এটা সিম্পলি হচ্ছে 0.15 ইন্টু 4200 ইন্টু 26। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার, যে পানির আসলে কতটুকু তাপমাত্রা পরিবর্তন হয়েছে। পানির কিন্তু তাপমাত্রা 30 থেকে 56 হয়েছে, তাহলে পানির তাপমাত্রা পরিবর্তনটা কত? 56 মাইনাস 30। সবাই কি বুঝতে পারছি? বলো সবাই কি বুঝতে পারছি? যদি বুঝে থাকি তাহলে আমাকে বলো যে এইটার কারেক্ট অ্যান্সারটা কি হবে। সো এটা আমরা এখন জাস্ট কি করব, ক্যালকুলেটরে দিলেই কিন্তু আমরা এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাব। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তাহলে আসো আমরা আমাদের নেক্সট টাইমে যাই, নেক্সট প্রবলেমে চলে যাই। ওকে, তাহলে এবার একটু আসো, বলো এই জায়গায় একটা কি দেয়া আছে, একটা বরফের তাপমাত্রা বনাম সময় গ্রাফ দেয়া আছে। দেখো এইদিকে আছে সময় আর এইদিকে আছে কি, এইদিকে আছে তাপমাত্রা। সময় এবং তাপমাত্রা দেয়া আছে, এবং এইটার জন্য বলছে তোমার 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দাও। বলছে কি সম্পূর্ণ বরফ গলতে প্রয়োজনীয় সময় কত মিনিট? সম্পূর্ণ বরফ গলতে প্রয়োজনীয় সময় কত মিনিট? বলো সম্পূর্ণ বরফ গলতে কতটুকু সময় লাগবে? আচ্ছা এটা হচ্ছে বরফের গলনাঙ্ক, দেখি এই জায়গায় দেখি বরফের গলনাঙ্ক দেয়া আছে কত? 0। বলো সম্পূর্ণ বরফটা গলতে কতটুকু সময় লাগবে? বলো এটা কি, দাঁড়াও এখান থেকে কি এটা বের করা যাবে? সম্পূর্ণ বরফ, ধরলাম এই জায়গায় আরেকটা হচ্ছে 10। দেখো বলো সম্পূর্ণ বরফটা গলতে কতটুকু সময় লাগবে? বলো যে এটার কারেক্ট অ্যান্সারটা কি হবে বলো। তার আগে একটু বোঝো যে এই জায়গায় গ্রাফটা কি গ্রাফ দেয়া আছে, যে ফার্স্টে মানে কি থাকে, বরফ, সেই বরফের তাপমাত্রাটা কত থাকে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে বরফ, সেই বরফটা আগে কিসে পরিণত হয়? যখন গলবে তখন 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়, রাইট? গলে যাওয়া মানে কি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের তরলে বা পানিতে পরিণত হবে। তাহলে দেখি তো এই পয়েন্টে কি আছে, এই পয়েন্টে আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। এই পয়েন্টে কি আছে? এই পয়েন্টে আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। এর পরের ঘটনাটা কি ঘটতেছে? এর পরের ঘটনাটা হচ্ছে পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এই যে পুরাটা, এই পুরাটা হচ্ছে পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর বলতো এই পয়েন্টে কি? এই পয়েন্টে গিয়ে পানিটা ফুটতে শুরু করছে, এই পয়েন্টে গিয়ে পানিটা ফুটতে শুরু করছে। রাইট? তার মানে আমার এই পুরা পয়েন্টটাই, এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় বরফ গলতেছে, বরফ গলছে। তাহলে দেখো এই জায়গায় বরফ গলা শুরু হয়েছে আর এইখানে গিয়ে বরফটা সম্পূর্ণরূপে গলে গেছে। তাহলে পুরা বরফটা গলে যেতে টোটাল কতটুকু সময় লাগছে? 15 মিনিট সময় লাগছে। সো কারেক্ট অ্যান্সারটা হবে কি অপশন সি, যে সম্পূর্ণ বরফটা আমার গলে যেতে কতটুকু সময় লাগবে? 15 মিনিট সময় লাগবে। তাহলে তোমরা আমাকে একটু বলো তো পানিটার স্ফুটনাঙ্কে পৌঁছাইতে কতটুকু সময় লাগবে? পানিটার স্ফুটনাঙ্কে পৌঁছাইতে কতটুকু সময় লাগবে? তোমরা আমাকে একটু বলো তো স্ফুটনাঙ্কে পৌঁছাইতে পানির কতটুকু সময় লাগবে? এইটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে পানির স্ফুটনাঙ্কে পৌঁছাইতে কতটুকু সময় লাগবে। বলো একটু দ্রুত কমেন্ট করে জানাও যে স্ফুটনাঙ্কে পৌঁছাইতে কতটুকু সময় লাগবে। দেখো তোমরা যারা বলতেছো, দেখো আমি যদি একদম শুরু থেকে ধরি, একদম শুরু থেকে ধরলে 35 মিনিট, বাট অ্যাকচুয়ালি এইখান থেকে যদি আমরা ধরি তাহলে আসলে কতটুকু সময় লাগবে? 20 মিনিট সময় লাগবে। কেন? কারণ এইখানে এসে পানিতে পরিণত হয়েছে, দেন এইটার তাপমাত্রা বাড়তে 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 কোথায় গেছে?
এখানে পৌঁছাইছে। তাহলে দেখো তুমি যদি স্পষ্ট করে বলো তাহলে তোমাকে বলতে হবে কি যে তরলে পরিণত হওয়ার পরে 20 মিনিট সময় লাগবে, বা একদম বরফকে যদি চিন্তা করো তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসতে 35 মিনিট সময় লাগবে। বুঝতে পারছি? যেটাই হবে না কেন সেটা আমাকে কিন্তু ক্লিয়ারলি মেনশন করতে হবে। বুঝতে পারছি? তাহলে এবার একটু আসো পরেরটায় চলে যাই। আচ্ছা দেখো এটার অ্যান্সার দিয়েই দেয়া আছে, বাট আমি একটু বলে দিই। বাষ্পায়ন, আমরা কিন্তু দেখছিলাম তরল থেকে বায়বীয় যে হয় দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে আমার বাষ্পীভবন, আরেকটাকে আমরা বলি বাষ্পায়ন। একটা হচ্ছে আমার এভাপোরেশন, আরেকটাকে আমরা কি জানি বলি, আরেকটাকে আমরা বলি হচ্ছে বয়লিং। আচ্ছা তাহলে দেখো এই দুইটাই কার ঘটনা? এই দুইটাতেই কিন্তু তরল কিসে পরিণত হয়? তরল গ্যাসে পরিণত হয় বা বায়বীয় পদার্থে পরিণত হয়। তাহলে এখন একটু খেয়াল করো, বাষ্পীভবন কি হয়? বাষ্পীভবন হইতে নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন। বাষ্পীভবন ঘটে নির্দিষ্ট তাপমাত্রায়। মানে খেয়াল করে দেখো, ধরো পানির ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রাটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস পানির ক্ষেত্রে, বা আমরা সরাসরি বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রাটা হচ্ছে আসলে ওই তরলের স্ফুটনাঙ্ক। অর্থাৎ তুমি যদি কোনো একটা তরলকে স্ফুটনাঙ্কে নিতে পারো তাহলে ওই তরলটা কিসে পরিণত হবে? ওই তরলটার বাষ্পীভবন প্রসেসটা শুরু হবে। আর বাষ্পায়ন নির্দিষ্ট কোনো তাপমাত্রার উপর নির্ভর করে না, বাষ্পায়ন যে কোনো তাপমাত্রায় ঘটতে পারে। আর বাষ্পায়নটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দেই, ধরো একটা জায়গায় এইরকম ভাবে একটু পানি পড়ে আছে, তুমি যদি পানিটাকে একটু ছড়ায় দাও, ধরো এই জায়গায় কিছু পরিমাণ পানি পড়ে আছে, তুমি যদি হাত দিয়ে পানিটাকে ছড়ায় দাও, হাত দিয়ে পানিটাকে ছড়ায় দেওয়া মানে কি? পানিটার ক্ষেত্রফল বাড়ায় দিচ্ছ, তাহলে বাষ্পায়ন দ্রুত হবে। বুঝতে পারছি? বাষ্পায়ন দ্রুত হবে। একই সাথে সাথে ওই জায়গার মানে ক্ষেত্রফলটা কত তার উপর বাষ্পায়ন নির্ভর করবে। ওই জায়গায় চাপ কত, চাপ বলতে অ্যাকচুয়ালি বায়ুচাপ কত, বাষ্পচাপ কত, তার উপরে বাষ্পায়ন নির্ভর করবে। বাষ্পচাপ যদি বেশি বা কম হয় তার উপর বাষ্পায়নটা কম হবে বেশি হবে। বাষ্পায়ন কম বা বেশি বলতে আমরা বুঝাচ্ছি যে অনেক দ্রুত পানিটা শুকায় যাবে অথবা পানিটা আস্তে 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 শুকাবে। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? বলতে পারবা বাষ্পায়নের রিয়েল লাইফ এক্সাম্পল কি? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো, বাষ্পায়নের রিয়েল লাইফ এক্সাম্পল মানে আমরা আমাদের চারপাশে বাষ্পায়ন কোথায় কোথায় দেখি, মানে আমাদের চারপাশে কোথায় কোথায় বাষ্পায়নের ঘটনা ঘটে বলো তো। আমি তোমাদেরকে হেল্প করি। যেমন আমরা যে হচ্ছে কাপড় শুকাই, কাপড়ে যে পানি থাকে সেই পানিটা কিন্তু বাষ্পে পরিণত হয়ে যায়, এই কারণে তো আলটিমেটলি কাপড়টা শুকায় যায়। এটা কিন্তু একটা বাষ্পায়নের এক্সাম্পল, কাপড় শুকানো। তোমরা আমাকে বাষ্পায়নের আরো এক্সাম্পল দাও তো, যে কোথায় কোথায় বাষ্পায়ন ঘটে। মাহফুজা নাসরিন বলছে প্রেসার কুকার, না হয় নাই, ঠিক আছে। পানি গরম হয় না, এটাও বাষ্পায়নের এক্সাম্পল না। তোমরা বুঝো নাই, বাষ্পায়নের এক্সাম্পল জানতে চাইছি। তোমরা যে এক্সাম্পল দিচ্ছ, একজন বলতেছো রান্না করার সময়, না এটাও বাষ্পায়নের এক্সাম্পল না, ঠিক আছে। বাষ্পায়নের আরেকটা এক্সাম্পল হইতে পারে কি, আমি তো একটা দিলাম যে কাপড় শুকায়। দেখো কাপড়টাকে কিন্তু তুমি 100 ডিগ্রি সেলসিয়াসে নাও না, স্টিল কাপড়ের পানিটা কি হয়? জলীয় বাষ্পে পরিণত হয়ে যায়, কাপড় থেকে চলে যায়। একইভাবে আরেকটা এক্সাম্পল, আমরা যে ঘর মুছে দিই, ঠিক আছে, ঘর মুছে দিলে দেখবা ভেজা ঘরটা একটা টাইমে শুকায় যায়, বাষ্পায়নের এক্সাম্পল। আরেকটা বাষ্পায়নের এক্সাম্পল কি, আমরা যে আচ্ছা আবু তালহা, ভেরি গুড, আবু তালহা যেমন একটা এক্সাম্পল দিচ্ছে, পুকুরের পানি কমে যায়, ভেরি গুড। দেখবা শীতকালে যে পুকুরের পানির লেভেলটা কমে যায়, সো ওইটা একটা বাষ্পায়নের এক্সাম্পল। বুঝতে পারছি? এরপর একটু খেয়াল করে দেখো, হ্যাঁ ইভনাথ কুইন যেমন বলছে চুল শুকানোর কাজ, ভেরি গুড, এটাও একটা বাষ্পায়নের এক্সাম্পল। এরপরে দেখো আমরা গরমকালে যে আমাদের ঘাম শুকায়, এটাও একটা বাষ্পায়নের এক্সাম্পল। এবং দেখো আমরা কেন ফ্যান ছাড়ি, ফ্যান ছাড়লে বাষ্পায়নটা দ্রুত হয়, আমাদের দ্রুত কি হয়, ঘামটা শুকায় যায়। বুঝতে পারছো? এইগুলি প্রত্যেকটা হচ্ছে বাষ্পায়নের এক্সাম্পল। ক্লিয়ার? ঘর মোছার পর, হ্যাঁ এখন যেমন অনেকে এক্সাম্পল দিচ্ছ পুকুর নদী নালার পানি শুকায় যায়, তারপর হচ্ছে ঘর মোছার পর চুল শুকানো, এগুলি সবগুলি কিন্তু আমার বাষ্পায়নের এক্সাম্পল। ক্লিয়ার? এবার আসো পরেরটায় চলে যাই। বলো আপেক্ষিক তাপের একক কি? আপেক্ষিক তাপ মানে হচ্ছে আমার যেটাকে আমরা ওই যে এস দিয়ে প্রকাশ করি, সেই আপেক্ষিক তাপের এককটা কি? আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। তাহলে একটু দেখি কোথায় আছে, জুল
আচ্ছা এইটা মেবি আছে না, জুল পার কেজি পার কেলভিন। অপশন ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আপেক্ষিক তাপের একক জুল পার কেজি পার কেলভিন। বুঝতে পারছি? আচ্ছা পরেরটায় চলে যাই। দেখো এই জায়গায় কি বলছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য, তার মানে দেখো তারের আদি দৈর্ঘ্য দেয়া আছে 100 মিটার, আদি তাপমাত্রা দেয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, দেন তাপমাত্রাটা T2 কত, T2 হচ্ছে তোমার 50 ডিগ্রি সেলসিয়াস, আর 50 ডিগ্রি সেলসিয়াসের দৈর্ঘ্য কত, 100.033 মিটার। তোমাকে বের করতে বলছে কি ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ, মানে আসলে তোমাকে কার ভ্যালু বের করতে হবে, তোমাকে আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগের মানটা বের করতে হবে। এবং আমরা ফর্মুলা জানি L2 মাইনাস L1 ইকুয়াল টু আলফা L1 প্লাস ইন্টু L1, না ঠিকই তো লিখলাম, ঠিকই তো লিখছিলাম, আলফা 1 প্লাস, দেখছো ফর্মুলা লিখতে পারতেছি না কেন, আলফা 1 প্লাস, এইবার ঠিক আছে, L1 1 প্লাস আলফা T2 মাইনাস T1, রাইট রাইট। সো এটা হচ্ছে আমার ফর্মুলা। সো এই ফর্মুলা থেকে আমরা কার মান বের করতে পারবো, এই ফর্মুলা থেকে আমরা চাইলেই আমরা আমাদের যে দৈর্ঘ্য প্রসারণ সহগ আছে আলফা, সেই আলফার মানটা কিন্তু আমরা চাইলে এখান থেকে বের করে ফেলতে পারবো। বুঝতে পারছি সবাই? ঠিক আছে, ফর্মুলা ঠিক লিখলাম তো, দেখছো ফর্মুলা ভুল কি লিখছে, L2 ইকুয়াল টু, দাঁড়াও, L is proportional to, ঠিক আছে ফর্মুলা উল্টা লিখছি, ঠিক আছে ফর্মুলা উল্টা লিখছি, জাস্ট এটা কি হবে, এটা হচ্ছে আমরা না L2 লিখলে আমার কি থাকবে না, দেখছো ফর্মুলা ভুলে গেছি, কি অবস্থা। সরাসরি আমি আলফার ফর্মুলা লিখি, বলো সরাসরি আলফার ফর্মুলা লিখলে কি হবে, সরাসরি আলফার ফর্মুলা লিখলে হবে আমার কি, যে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু 1 প্লাস ডেল টি। এইবার ঠিক লিখছে, এইবার ঠিক লিখছে, দেখছো ফর্মুলা ভুলে গেলাম কেন, ঠিক আছে, ব্রেইন ইজ নট ব্রেইনিং। বলো এটার ফর্মুলাটা, এই তোমরাই আমাকে বলো যে ফর্মুলা কি হবে, বলো এই L2 মাইনাস L1 এটার ফর্মুলা কি হবে, যে আমার দৈর্ঘ্য বৃদ্ধির ফর্মুলা কি, বলো T2 মাইনাস T1, ঠিক আছে বলো একজন আমাকে ফর্মুলা লিখে হেল্প করো। 1 হবে না, বলো, বা আমি আচ্ছা সরাসরি আমরা বের করি যে আমার দৈর্ঘ্য বৃদ্ধি, আমার দৈর্ঘ্য বৃদ্ধি L2 is proportional to কি, L2 is proportional না সরি del L is proportional to আদি দৈর্ঘ্য, আর del L is proportional to কি, del T, রাইট। সো আমরা del L ইকুয়াল টু কি লিখতে পারি, del L ইকুয়াল টু L1 ইন্টু del T, তাহলে del L ইকুয়াল টু কি লেখা যায়, আলফা L1 del T, তাহলে আলফা ইকুয়াল টু কি del L ডিভাইডেড বাই, তাহলে আলফা ইকুয়াল টু কি লেখা যায়, del L ডিভাইডেড বাই L1 del T, তাহলে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 T2 মাইনাস T1, হ্যাঁ এবার ঠিক হয়েছে, ঠিক আছে। সো L2 মাইনাস L1 ইন্টু T2 মাইনাস T1, সো এটা কি, এটা হচ্ছে আমার সেই কিসের ফর্মুলা, এটা হচ্ছে আমার সেই দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা বের করার ফর্মুলা। সো এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে আমরা চাইলে এই প্রত্যেকটা মানগুলি বসাই দাও, দেখো প্রত্যেকটা ভ্যালু দেয়া, সো এই প্রত্যেকটা ভ্যালু বসাই দিলে আমরা কি পাবো, প্রত্যেকটা ভ্যালু বসাই দিলে এখান থেকে আমরা এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ সেই আলফার মানটা পেয়ে যাব। বুঝতে পারছি? তাহলে এবার একটু আসো আমরা আমাদের পরেরটাতে চলে যাই। কোনটা মোলার গ্যাস ধ্রুবক, আর এর মান বলো, আর এর মান কত, আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। সো দেখি এটার সাথে কোনটা মিলে, 8.314 জুল পার, আচ্ছা জুল পার কেলভিন পার মোল লিখছে, জুল পার মোল পার কেলভিন একই কথা। সো কারেক্ট অ্যান্সার কি, অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। দেখো এটা কিন্তু কাছাকাছি দেখতে, বাট এইটা কি দেয়া 134, বাট কারেক্ট অ্যান্সার কি 0.314। ওকে পরেরটাই চলে যাই।
বলো কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন প্রসারণ সহগ সবচেয়ে বেশি? দেখো গ্যাসের আয়তন প্রসারণ সহগের কিন্তু আমরা এরকম একটা ফর্মুলা দেখছিলাম যে গ্যাসের আয়তন প্রসারণ সহগ ইকুয়াল টু 1/T1, এইরকম একটা ফর্মুলা কিন্তু আমরা গ্যাসের ক্ষেত্রে দেখছিলাম। অর্থাৎ গ্যাসের আয়তন প্রসারণ সহগ কিন্তু আদি তাপমাত্রার উপর নির্ভরশীল, এবং এই ফর্মুলাটা থেকেই কিন্তু আমাদের বইয়ে সরাসরি একটা ভ্যালু দেয়া ছিল, যে সরাসরি ভ্যালুটা কি দেয়া ছিল? সরাসরি ভ্যালুটা দেয়া ছিল হচ্ছে আমার আয়তন প্রসারণ সহগটা মানে কোন তাপমাত্রায় আমার সবচেয়ে বেশি হবে, এবং সেই তাপমাত্রাটা কত? 10 ডিগ্রি সেলসিয়াস। যে 10 ডিগ্রি সেলসিয়াসে আমার গ্যাসের আয়তন প্রসারণ সহগের মানটা কি হয়? সবচেয়ে বেশি হয়। পরেরটাই চলে যাই। আচ্ছা দেখো আমাকে কি বলে দিছে, ফারেনহাইট স্কেলে একটা তাপমাত্রা বলছে, আমাকে বলছে সেলসিয়াস স্কেলে কত। সিম্পল জিনিস, আমাকে টিএফ এর মানটা দেয়া আছে কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। আমাকে বের করতে বলছে টিসিটা কত। সো আমাদের ফর্মুলাটা কি? আমাদের ফর্মুলাটা হচ্ছে TC/5 ইকুয়াল টু TF মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে আমার টিসি মানে কত? টিসি আমাকে বের করতে হবে 98.4 মাইনাস 32/9 ইন্টু 5। তাহলে দেখো আমরা কিসে পাবো? আমরা ভ্যালুটা পেয়ে যাব ডিগ্রি সেলসিয়াস এককে। আমাদের সিম্পল ফর্মুলা। এই টাইপের এমসিকিউ কিন্তু তোমরা চাইলে পাবা, সেটা কি আমরা জাস্ট একটা তাপমাত্রা থেকে আরেকটা তাপমাত্রাতে কনভার্ট। তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে আমার কিসে মান দেয়া আছে? ফারেনহাইটে মানটা দেয়া আছে, সেই ফারেনহাইটকে আমরা কিসে নিচ্ছি? ফারেনহাইটে আমরা নিচ্ছি হচ্ছে আমরা সেলসিয়াসে। সো এটাই হচ্ছে আমাদের সিম্পল যেই ফর্মুলাটা। এবং চাইলে আরেকটু মনে রাখতে পারো, সেটা হচ্ছে আমার টিকে মাইনাস 373 মাইনাস 273 ডিভাইডেড বাই 5। সো এটা হচ্ছে আমার টোটাল ফর্মুলাটা। এই ফর্মুলাটা দিয়ে আমরা চাইলে কি করতে পারবো? সেলসিয়াসকে কেলভিনে নিতে পারবো, সেলসিয়াসকে ফারেনহাইটে নিতে পারবো, কেলভিনকে ফারেনহাইট, কেলভিনকে সেলসিয়াস, আমরা চাইলে যে কোনো ইউনিট কনভার্সন করতে পারবো। সো কারেক্ট অ্যান্সারটা কি? সো এটা কিন্তু ক্যালকুলেটরে দিলেই আমরা পেয়ে যাব জাস্ট এই ভ্যালুটা। সো আসো পরেরটাতে চলে যাই। দেখো এটাতে আমাকে কি বলছে? সেলসিয়াসকে ফারেনহাইটে নিতে বলছে, অর্থাৎ আমাকে দেয়া আছে টিসি 40 ডিগ্রি সেলসিয়াস, এইটাকে আমার জাস্ট ফারেনহাইটে নিতে হবে। সিম্পল জিনিস, সেটা আমরা পারবো। সো আগের ফর্মুলাটা দিয়েই আমরা কি করতে পারবো? এই সেলসিয়াসকে ফারেনহাইটে নিতে পারবো, রাইট? সিম্পল জিনিস। পরেরটায় চলে যাই। 1 ক্যালোরি ইকুয়াল টু কত জুল? এইটা একটু মাথায় রাখবা যে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। বাট তোমাদের অনেক সময় পরীক্ষাতে বলে দেয় কি 1 জুল সমান কত ক্যালোরি। ঠিক আছে, তোমরা সব সময় 4.2টা মাথায় রাখো। এই কারণে এই কোশ্চেনের সময়ও উত্তরটা দাও কি 1 জুল মানে 4.2 ক্যালোরি। বুঝতে পারছি? সো আমাকে মাথায় রাখতে হবে 1 ক্যালোরি মানে 4.2 জুল। তাহলে 1 জুল মানে কি? 1 জুল মানে কিন্তু আসলে 1 ডিভাইডেড বাই 4.2 ক্যালোরি, এবং এইটা মোস্ট প্রবাবলি 0.24 আসে। দেখো তো 0.24 আসে না? সো সরাসরি এটাও মনে রাখতে পারো, অথবা এই লাইনটা মাথায় রাখবা, এই লাইন থেকে ভাগ দিয়েই তুমি চাইলে এটা বের করতে পারবা। আমার যতদূর মনে আছে 1/4.2 করলে এটাই আসবে, যে 1 জুল ইকুয়াল টু 0.42 ক্যালোরি, রাইট? সো 1 জুল ইকুয়াল টু 0.42 ক্যালোরি, অথবা 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। বুঝতে পারছি? তাহলে এবার আসো পরেরটায় চলে যাই। পদার্থের তাপমাত্রিক ধর্ম কোনটা? তাপমাত্রিক ধর্ম মানে কি? যেই ধর্মগুলি আমরা ব্যবহার করে তাপমাত্রিক যন্ত্র তৈরি করি। তাপমাত্রিক ধর্ম মানে কি? যেই ধর্ম ব্যবহার করে আমরা কি করি? তাপমাত্রিক যন্ত্র, বা যেটাকে আমরা বলি তাপমাত্রিক যন্ত্র, বা যেটাকে এক কথায় আমরা কি বলি? থার্মোমিটার তৈরি করি। তাহলে দেখো তাপমাত্রিক ধর্ম কি কি? ভর, তাপমাত্রার সাথে পরিবর্তন হয় না। সো আলটিমেটলি খেয়াল করে দেখো পদার্থের তাপমাত্রিক ধর্ম কোনটা? এমন একটা ধর্ম যেই ধর্ম আমার তাপমাত্রার সাথে সাথে খুব প্রিসাইজলি চেঞ্জ হবে। মানে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, সাথে সাথে কি হবে? ওই ধর্মটাও খুব সূক্ষ্মভাবে চেঞ্জ হবে। এরকম একটা অপশন কি? এটা হচ্ছে আমার আয়তন। অর্থাৎ তাপমাত্রার সাথে সাথে আয়তনটা যেহেতু পরিবর্তন হয়, এই কারণে পদার্থের কতটুকু আয়তন পরিবর্তন হয়েছে সেইটা দিয়ে আমরা বের করতে পারি
ওই পদার্থটার তাপমাত্রাটা কত। সো তাপমাত্রিক ধর্মটা কি? তাপমাত্রিক ধর্ম হচ্ছে আয়তন, এবং এই তাপমাত্রিক ধর্ম ব্যবহার করেই কিন্তু পারদ থার্মোমিটার তৈরি করা হয়। কারণ তাপমাত্রা যদি পরিবর্তন হয়, পারদের আয়তনটা পরিবর্তন হয়, এবং কতটুকু আয়তন পরিবর্তন হয়েছে সেইটা পরিমাপ করেই কিন্তু বলে দেয় যে ওই বস্তুটার তাপমাত্রা কত। বুঝতে পারছি? তাহলে তাপমাত্রিক ধর্ম মানে কি? যেই ধর্ম ব্যবহার করে আমরা থার্মোমিটার তৈরি করি। বুঝতে পারছি? আচ্ছা, অর্ণব জিজ্ঞেস করতেছে ভাই অনলাইন ব্যাচে কি ক্লাস নেন? না, অনলাইন ব্যাচে আমি এই বছর ক্লাস নেব কিনা এখনো শিওর না, বাট হ্যাঁ আমি আগে অনলাইন ব্যাচে ক্লাস নিতাম, অর্থাৎ আমি 2024 অর্থাৎ গত বছর অনলাইন ব্যাচে যারা ছিল তাদের ক্লাস নিছি, বাট সামনের বছর অর্থাৎ এই বছরে আমি অনলাইন ব্যাচের ক্লাস নিব কিনা আমি এখনো জানি না। ওকে, এবার একটু খেয়াল করো, পানির ত্রৈধবিন্দু ট্রিপল পয়েন্ট, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? 273। আচ্ছা, এইটা চাইলে এইটাও মাথায় রাখতে পারো, 273.15 কেলভিন। একদম অ্যাকুরেট হচ্ছে এইটা, যে 273.15, বাট এটা যেহেতু অপশনে নাই, সো আমাদের কারেক্ট অ্যান্সার হবে কত? 273 কেলভিন। এটা হচ্ছে পানির ত্রৈধবিন্দু। আর ত্রৈধবিন্দু মানে কি? যেই তাপমাত্রায় পানি, কঠিন, তরল, বায়বীয় তিনটা অবস্থায় একই সাথে থাকে, ওই তাপমাত্রাটাকে আমরা বলি পানির ত্রৈধবিন্দু। অর্থাৎ এই টেম্পারেচারে পানি, কঠিন, তরল, বায়বীয় একই সাথে তার তিনটা স্টেটেই থাকে, এই কারণে এটাকে আমরা কি বলি? ট্রিপল পয়েন্ট বা ত্রৈধবিন্দু। আচ্ছা, একই কোশ্চেন, সো একই অ্যান্সার। এবার একটু বলো পদার্থের তাপমাত্রিক ধর্ম কোনটা? দেখি এই জায়গায় পদার্থের তাপমাত্রিক ধর্ম কোনটা দেয়া আছে। দেখো এখানে আমার কারেক্ট অ্যান্সার কি হবে? চাপ। ঠিক আছে, সো তাপমাত্রিক ধর্ম কিন্তু অনেক কিছু হইতে পারে, যেমন রোধ হইতে পারে, যেমন কোন একটা পদার্থের রোধ, তারপর আয়তন, তারপর চাপ, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলি কিন্তু হচ্ছে তাপমাত্রিক ধর্ম। কেন? কারণ তাপমাত্রার সাথে সাথে পদার্থের এই ধর্মগুলির খুবই সূক্ষ্ম পরিবর্তন হয়। সো এই ধর্মগুলি ব্যবহার করে আমরা কি করতে পারবো? এই ধর্মগুলি ব্যবহার করে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারবো। তাহলে এইবার আসো, এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা চ্যাপ্টার শেষ করলাম, এখন আমাদের লাস্ট চ্যাপ্টারটা শুরু করব। সো আমরা একটু জাস্ট অপেক্ষা করে আমরা ক্লাসটা শুরু করি। সো আজকেও একটু তোমাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা আজকে কে কতক্ষণ পড়ালেখা করছো বলো তো আমাকে একটু। আজকে তো শুক্রবার, আজকে কি অনেক পড়ালেখা করছি নাকি কম পড়ালেখা করছি? ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারটা শুরু করব, তার আগে অনেকক্ষণ যেহেতু ক্লাস করলাম, সো এখন একটু আসো আমরা একটু কথাবার্তা বলে তারপর হচ্ছে আমরা আবার এই চ্যাপ্টারটা একটু শুরু করি। সো সবাই আমাকে একটু জানাও যে আজকে আমরা কতক্ষণ পড়ালেখা করছি সারাদিন, এবং আমি একটু দেখি, আমি একটু পানি খেয়ে নিই। ঠিক আছে, অনেকক্ষণ তো ক্লাস নিলাম, একটু পানি খাই, তোমরা আমাকে একটু জানাইতে থাকো যে তোমরা আজকে কে কতক্ষণ পড়ালেখা করছো বলো তো। আচ্ছা, ডিলেট ইন দিস ফিল্ম বলতেছে 14 ঘন্টা পড়ালেখা করছে। আজকে কি সারাদিনে 14 ঘন্টা গেছে? আজকে সারাদিনে 14 ঘন্টা গেছে। ঠিক আছে, বলতেছে 14 ঘন্টা পড়ালেখা করছে। আজকে কি সারাদিনে 14 ঘন্টা গেছে? গেছে, হ্যাঁ, রাত 12টায় যদি ধরি, হ্যাঁ আচ্ছা ও গেছে, তার মানে ও আজকে সারাদিন খায়ও নাই, ঘুমায়ও নাই মনে হয়, সারাদিন পড়ছে। আচ্ছা 2 ঘন্টা, তারপর বলছে হচ্ছে অনেক কম ভাইয়া। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলি, যে এই যে তোমরা অনেকে জিজ্ঞেস করো না যে ভাইয়া দিনে কয় ঘন্টা পড়তে হবে, বা একজন দেখো এক একজন বাবা, আমি তো ভয়ই পেয়ে যাচ্ছি, এক একজন 7 ঘন্টা পড়ছে, 8 ঘন্টা পড়ছে, তারপর বলছে 9 ঘন্টা পড়ছে একজন, তারপর কামরুন নাহার পায়েল বলতেছে 10 ঘন্টা পড়ছে, আনিসুর রহমান আবার বলতেছে মাত্র 2 ঘন্টা পড়ছে, লিটন দে বলতেছে 8 ঘন্টা পড়ছে, মুন্নি খান বলতেছে 8 ঘন্টা পড়ছে, তারপর মোহাম্মদ বাবুল হোসেন বলছে 9 ঘন্টা পড়ছে। আচ্ছা, যে যত ঘন্টাই পড়ো না কেন, এইবার একটু শোনো, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, যে ধরো তুমি মানে 7 দিন ধরে কি খাচ্ছ? জাঙ্ক ফুড খাচ্ছ। জাঙ্ক ফুড খাওয়া মানে কি? ধরো তুমি 7 দিন ধরে জাঙ্ক ফুড খাচ্ছ। জাঙ্ক ফুড মানে কি? জাঙ্ক ফুড মানে হচ্ছে তুমি খুব বার্গার খাচ্ছ, পিৎজা খাচ্ছ, তেলে ভাজা জিনিসপত্র খাচ্ছ টানা 7 দিন। এইগুলি খেয়ে তোমার পেট ভরবে, কিন্তু তোমার যে দেহের পুষ্টিটা প্রয়োজন সেই পুষ্টি তুমি পাবা না। তুমি পেট ভরে ভরে ডেইলি এইসব জাঙ্ক ফুড খাইছো, তোমার পেট ভরবে, বাট তোমার যে দেহের অ্যাকচুয়ালি যে পুষ্টিটা প্রয়োজন সেই পুষ্টিটা তুমি পাবা না। সেম ভাবে তুমি যদি মানে অনেক পড়ছো,
একদিনে 14 ঘন্টা 15 ঘন্টা পড়ে ফাটাই ফেলছো, কিন্তু ওই পড়াটা ধরো ইফেক্টিভ না, তো ওই 14-15 ঘন্টা পড়ার আসলে কোনো মূল্য নাই। ঠিক একইভাবে তুমি ধরো হেলদি ফুড অল্প একটু খাইছো, রেগুলার তুমি অল্প অল্প করে হেলদি ফুড খাও, মানে তুমি ভাত খাও তার সাথে হেলদি ফুড, তুমি শাকসবজি খাও, কি পরিমাণ মতো মাছ মাংস খাও, সো সব কিছু খাচ্ছ, ওই রকম ধরো পেট ভরে খাচ্ছ না, বাট তুমি পরিমাণ মতো ডেইলি রেগুলার হেলদি ফুড খাচ্ছ, তখন অতটুক হেলদি ফুডই তোমার বডির জন্য কি হবে, ইফেক্টিভ, বা তোমার বডিকে প্রয়োজনীয় পুষ্টি দিবে। এই কারণে তুমি যদি দিনে 2 ঘন্টাও পড়ো, ধরো মাত্র 2 ঘন্টা পড়ছো দিনে, কিন্তু ওই 2 ঘন্টা পড়া যেন ইফেক্টিভ হয়। 2 ঘন্টা তুমি পড়ছোই, যে 2 ঘন্টা যা যা পড়ছো তোমার 2 দিন পর ওই জিনিসটা মাথায় আসছে, তাহলে ওই পড়াটা ইফেক্টিভ হবে। বাট তুমি 8-9 ঘন্টা পড়ছো, এখন 8-9 ঘন্টা তোমার যদি এমন হয় তুমি 8-9 ঘন্টা জাস্ট তোমার টেবিলের, পড়ার টেবিলের চেয়ারে তুমি তোমার পশ্চাৎ দেশ লাগায় খালি বসেছিলা, বসে মাঝে মোবাইল স্ক্রল করছো, একটু পড়ছো, আবার মোবাইল স্ক্রল করছো, কাউকে মেসেজ দিছো, ক্লাসের কমেন্ট সেকশনে এসে বলছো কেউ কি আমার বন্ধু হবা, এইগুলি করছো, এটা কিন্তু হেলদি পড়ালেখা হইল না। বাট তুমি 2 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ছো, বাট 2 ঘন্টা পড়া মানে ইট ডাজেন্ট মিন তুমি একদম টানা পড়তে হবে, টানা পড়াটাও কিন্তু আবার গুড ওয়ে না। তুমি 25 মিনিট পড়লা, 5 মিনিটের একটা ব্রেক নিলা, আবার 25 মিনিট পড়লা, 5 মিনিটের একটা ব্রেক নিলা, এইরকম করে করে ধরো মাত্র 2 ঘন্টা পড়ছো, বাট খুবই মনোযোগ দিয়ে ফুল অ্যাটেনশন তোমার পড়ালেখায় ছিল, তাহলে ওইটা তোমার জন্য 100% ইফেক্টিভ হবে। বাট তুমি 8-9 ঘন্টা ওই একটু ফেসবুক চালাইছো, একটু হচ্ছে ইউটিউবে ঢুকছো, তারপরে আবার মন চাইলে একটু পড়ছো, বাট পুরাটা মিলে তোমার 8-9 ঘন্টা হয়েছে, ওইটা কিন্তু তোমার একটা আনহেলদি পড়ালেখা হয়েছে। সো আমরা সবসময় চেষ্টা করব টাইমটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে তোমার ব্যাপারটাকে কি বলে যে টাইমের চাইতে তোমার হচ্ছে ওইটার পড়ালেখাটা কতটা ইফেক্টিভ হয়েছে ওইটা ম্যাটার। সো আমার হচ্ছে দেখতে হবে আমি কত বেশি না, আমি অ্যাকচুয়ালি কত ভালোভাবে পড়তে পারছি, বুঝতে পারছি, তাহলে দেখবা সেইটা আমার জন্য ইফেক্টিভ হচ্ছে। তাহলে এবার আসো, অনেক কথাবার্তা হয়ে গেলে এবার আসো আমরা আবার একটু পরীক্ষা, মানে আমরা আমাদের আবার একটু এমসিকিউ সলভে চলে যাই। বলো শব্দ কোন ধরনের তরঙ্গ? শব্দ কিন্তু আমার একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, পাশাপাশি শব্দ কিন্তু একটা যান্ত্রিক তরঙ্গ, বুঝতে পারছি, শব্দ হচ্ছে একটা যান্ত্রিক এবং সাথে সাথে কি একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর আলোর ক্ষেত্রে আলো হচ্ছে একটা তাড়িৎ চুম্বক এবং পাশাপাশি অনুপ্রস্থ তরঙ্গ, মাথায় রাখতে হবে। আলো অলওয়েজ কি, আলো হচ্ছে একটা তাড়িৎ চৌম্বক তরঙ্গ, আর শব্দ কি, শব্দ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ মানে কি, যেই যান্ত্রিক মানে যেটা হচ্ছে আমার, যেটা চলার জন্য আমার কি প্রয়োজন, যেটা চলার জন্য আমার মিডিয়াম প্রয়োজন বা মাধ্যম প্রয়োজন। আর তাড়িৎ চৌম্বক তরঙ্গের ক্ষেত্রে আমার কোনো মাধ্যম বা মিডিয়ামের প্রয়োজন নাই। তাহলে এবার আসো পরেরটায় চলে যাই। শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। পরেরটায় চলে যাই। শব্দেতর শব্দের কম্পাঙ্ক। বলতো শব্দেতর মানে কি? শব্দেতর মানে হচ্ছে, দেখো আমাদের শ্রাব্যতার সীমা আছে, আমাদের শ্রাব্যতার সীমা কত? আমাদের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। সো এটা হচ্ছে আমাদের শ্রাব্যতার সীমা। যেই শ্রাব্যতার সীমার নিচেরটাকে আমরা বলি শব্দেতর, আর ওপরেরটাকে আমরা বলি শব্দোত্তর, শব্দোত্তর, আর এটাকে আমরা বলি শব্দেতর। সো শব্দেতর কত? 20 হার্টজ এর নিচে, আর শব্দোত্তর কত? শব্দোত্তর হচ্ছে 20,000 হার্টজের উপরে, বুঝতে পারছি? সো এটা হচ্ছে আমাদের শ্রাব্যতার সীমা। এর ভেতরে ফ্রিকোয়েন্সি থাকলে আমরা শুনি, এর বাইরে ফ্রিকোয়েন্সি থাকলে আমরা শুনি না। সো অনেক পশু পাখি আছে এর ওপরেরটা শোনে, অনেক পশু পাখি আছে এটার নিচেরটাও শোনে। সো এক একটা প্রাণীর এক এক ধরনের শ্রাব্যতার সীমা থাকে। সো দেখি আমাদের শব্দেতর শব্দ কম্পাঙ্ক শুনতে পারে কে? হাতি। এবার আসো সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। আমরা জানি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হচ্ছে 3টা। একটা হচ্ছে তীব্রতা, একটা হচ্ছে গুণ বা জাতি, আরেকটাকে আমরা বলি হচ্ছে শব্দের তীক্ষ্ণতা, বুঝতে পারছি? তীক্ষ্ণতা। সো এটা হচ্ছে 3টা গুণ, 3টা বৈশিষ্ট্য কার? সুরযুক্ত শব্দের। সুরযুক্ত শব্দের 3টা বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে শব্দের তীব্রতা, আরেকটা হচ্ছে শব্দের তীক্ষ্ণতা, আরেকটা হচ্ছে শব্দের গুণ বা জাতি। তাহলে এখন দেখো সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কোনটা, দেখি কোনটা আছে? তীক্ষ্ণতা আছে। সো শব্দের তীক্ষ্ণতা হচ্ছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। এরপর একটু আসো,
প্রতি ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে কতটুকু শব্দের বেগ বৃদ্ধি পায়। বুঝতে পারছি, তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ে তাহলে শব্দের বেগ কতটুকু বাড়বে। দেখো এটা চাইলে আমরা ঝটপট একটা ম্যাথ করে করতে পারি, এটা চাইলে তুমি সরাসরি মুখস্থও রাখতে পারো, সেটা হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড, এবং চাইলে এটা কিন্তু আমরা ম্যাথমেটিক্স করেও বের করে আসতে পারি। যে সাপোজ আমার V1 হচ্ছে আমার 332 মিটার, ধরো V1 হচ্ছে আমার 332 মিটার পার সেকেন্ড, আর T1 হচ্ছে আমার 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। আর T2 কত? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ছে। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়া মানে কত? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়া মানে হচ্ছে 274 কেলভিন হয়েছে। এই 274 কেলভিনে আমার V2 কত সেইটা আমরা বের করব। কোন ফর্মুলা দিয়ে বের করব? V1/V2 ইকুয়াল টু √T1/T2। তাহলে দেখো এই ফর্মুলা দিয়ে আমরা কি বের করতে পারবো? V2 বের করতে পারবো। সেই V2 এর মানটা দেখবা আসবে কত? দেখবা V2টা তোমরা যদি করো, সেই V2 এর মান আসবে 332.6 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো V2 মাইনাস V1 করলে কত হচ্ছে? 0.6, আর T2 মাইনাস T1 করলে কত হচ্ছে? 1 ডিগ্রি সেলসিয়াস। মানে 1 কেলভিন আসে, আর 1 কেলভিন মানে যা 1 ডিগ্রি সেলসিয়াস মানে একই কথা। তাহলে আমরা বলতে পারি কি, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাইলে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। বুঝতে পারছি? সো এটা আমাদের মুখস্থ একটা ভ্যালু। এরপরেরটা আমরা চলে যাই। শব্দের বেগ v দেয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেয়া আছে, বের করতে বলছে কি কম্পাঙ্ক কত, f কত। সো আমাদের জানা ফর্মুলা v ইকুয়াল টু f ল্যামডা, সুতরাং f ইকুয়াল টু কি? f ইকুয়াল টু v বাই ল্যামডা। তাহলে v কত? v হচ্ছে 340 মিটার পার সেকেন্ড, আর ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 20 সেন্টিমিটার, আর 20 সেন্টিমিটার মানে কত? 0.2 মিটার। সো এটা দিয়ে ডিভাইড করো, তাহলে কার মান পেয়ে যাবা তোমরা? এখান থেকে হচ্ছে f কম্পাঙ্কের মানটা পেয়ে যাবা। বুঝতে পারছি? অপশনে মেবি কারেক্ট উত্তর দেয়া নাই, মানে কারেক্ট অপশনই দেয়া নাই, বাট এইখান থেকে দেখো আমরা চাইলে কি করতে পারবো? আমরা চাইলে এখান থেকে f বের করতে পারবো। বুঝতে পারছি? এটা দিয়ে এটা ডিভাইড করলে অপশন দেখার প্রয়োজন নাই, এটা দিয়ে এটা ডিভাইড করলেই তুমি কি পাবা? তুমি হচ্ছে কম্পাঙ্কের মানটা পেয়ে যাবা, এবং সেইটার এককটা কি হবে? সেইটার এককটা হচ্ছে হবে হার্জ। হার্জ এককে তুমি কম্পাঙ্কটা পাবা। পরেরটায় চলে যাই। ওকে, দেখো এই জায়গায় কি দেয়া আছে? এখানে তাপমাত্রা দেয়া আছে T2, কম্পাঙ্ক দেয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে খেয়াল করে দেখো, তোমাকে বের করতে বলছে কি? ল্যামডা ইকুয়াল টু হোয়াট? আমরা জানি v ইকুয়াল টু f ল্যামডা, সুতরাং ল্যামডা ইকুয়াল টু কি? v বাই f। আমরা f জানি, f কত? f হচ্ছে আমাদের 5000। আমরা জানি না কি? আমরা জানি না হচ্ছে কোনটার মান? আমরা বেগের মান জানি না। তাহলে আমাদেরকে আগে কি করতে হবে? আমাদেরকে বেগের মানটা বের করে নিতে হবে, এবং সেই বেগের মানটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বের করতে হবে? সেই বেগের মানটা বের করতে হবে আমার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে দেখো আমরা শর্টকাট ফর্মুলাটা ইউজ করি, আমরা V2টা ইউজ করতে পারি। যে V2টা ব্যবহার করে আমরা কি করতে পারবো? V2টা ব্যবহার করে আমরা সরাসরি শর্টকাট যেই ফর্মুলাটা, সেটা হচ্ছে আমার 330। আচ্ছা, এইখানে তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের আগের বইয়ে শব্দের বেগ, বাতাসে শব্দের বেগ দেওয়া ছিল 332, এখনকার বইয়ে তোমাদের সেটা দেয়া 330। এই কারণে তোমাদেরকে আমি সাজেস্ট করব, তোমরা এই এমসিকিউ গুলি 330 ধরেও করবা, 332 ধরেও করবা, দেখবা কোনটার সাথে উত্তর মিলে। সো সেইটাকে অ্যান্সার দিবা। মানে তুমি একবার V2 বের করবা, 330 ইন্টু 0.6 ইন্টু 20, এইটা বসায় V2 বের করবা, বসাবা, একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবা। যদি উত্তর মিলে যায়, মিলে গেল। যদি না মিলে তাহলে কি করবা? আবার V2 বের করবা। কত বসায়? 332 প্লাস 0.6 ইন্টু 20, এইটা বসায় তুমি আবার V2 বের করবা, দেন সেই V2টা এখানে বসাবা, দেন দেখবা ল্যামডা কত আসে, দেখবা সেই ক্ষেত্রে আবার মিলে গেছে। সো একটু সতর্ক থাকবা, যেহেতু তোমাদের আগের বইয়ে ছিল 332, বাট বর্তমান বইয়ে কত দেয়া? বর্তমান বইয়ে দেয়া 330। এই কারণে অনেক সময় স্যাররা কোশ্চেন করার সময় আগের বইয়ের 332 ধরে করে। এই কারণে তুমি আগে 330 ধরে বসায় দেখবা,
উত্তর মিলে যাচ্ছে কিনা। যদি না মিলে তুমি তখন 332 ধরে আরেকবার একই কাজ করবা। বুঝতে পারছি? তাহলে আমরা কি পাবো? আমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা পেয়ে যাব। আসো পরেরটায় চলে যাই। এবার দেখো তোমাকে কি বলছে, দুইটা সুরশলাকা আছে, দুইটা সুরশলাকার কম্পাঙ্ক দেয়া আছে, দুইটার তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলছে। মানে একটু বোঝো, দুইটা সুরশলাকা আছে, ধরো এই একটা সুরশলাকা, এই সুরশলাকার ধরলাম F1, এটা দেয়া আছে 200 হার্জ, আর এই সুরশলাকার কম্পাঙ্কটা λ1। ওকে, ধরো আরেকটা সুরশলাকা আছে, যেই সুরশলাকাটার F2 সেইটা হচ্ছে তোমার 600 হার্জ, আর ধরলাম এটার কম্পাঙ্ক হচ্ছে λ2। দুইটা সুরশলাকা যেহেতু একই মাধ্যমে আছে, ধরো দুইটা সুরশলাকাই বাতাসে আছে, তাহলে প্রথম সুরশলাকার বেগ যদি হয় v, দ্বিতীয় সুরশলাকার বেগও হবে v, যেহেতু দুইটা সুরশলাকা একই মাধ্যমে আছে, রাইট? দুইটা সুরশলাকার বেগের মান কি? সেম। এইবার সো এইগুলি আমরা ধরে নিলাম। তোমাকে বের করতে বলছে কি, দুইটা সুরশলাকার তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত। মানে তোমাকে বের করতে হবে λ1 λ2 what, মানে দুইটা সুরশলাকার তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। সিম্পল কথা, বুঝতে পারছি? তাহলে এবার একটু আসো, আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হচ্ছে v f λ। তাহলে দেখো এই প্রথমটার জন্য কি হবে, v f1 λ1, আর দ্বিতীয়টার জন্য হবে কি v f2 λ2। দেখো দুইটার জন্য, এবং দুইটাই যেহেতু v এর সমান, সো আলটিমেটলি আমরা লিখতে পারি কি, সো আলটিমেটলি আমরা লিখতে পারি f1 λ1 f2 λ2। যেহেতু এইটাও সমান v, এইটাও সমান v, দুইটাই v এর সমান, সো দুইটাকে আমরা একসাথে লিখতে পারি। লিখলাম f1 এর মান কত? f1 এর মান হচ্ছে 200, f1 এর মান 200 ইন্টু λ1, আর f2 এর মান 600 ইন্টু λ2। তাহলে দেখো ভাই আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি হচ্ছে λ1 বাই λ2, এই λ2 কে নিয়ে আসলাম ইকুয়াল টু 600 বাই 200। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয়? 3/1, সো λ1 ইসটু λ2 ইকুয়াল টু কত? 3:1, মানে 3/1, সো 3:1। সো কারেক্ট অ্যান্সার কি? অপশন সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। λ1 ইসটু λ2 ইকুয়াল টু হচ্ছে আমার 3:1। বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? তাহলে এবার একটু আসো আমরা পরেরটাতে চলে যাই। এবার দেখো কি বলছে, বাতাসে শব্দের বেগ v দেয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা এটা তো আমরা আগেও করে আসলাম, ঠিক আছে? আচ্ছা এবার একটু দেখো পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কি? সরল দোলকের গতি পর্যাবৃত্ত গতি, পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি পর্যাবৃত্ত গতি, কম্পাঙ্কের সুরশলাকার গতি, কম্পমান সুরশলাকার গতি মানে টিউনিং ফর্ক, এটার গতিও কি? পর্যাবৃত্ত গতি। সো 1 2 3 তিনটাই আমার কারেক্ট অ্যান্সার, যে তিনটাই হচ্ছে আমার পর্যাবৃত্ত গতির এক্সাম্পল। এবার আসো পরেরটা পড়ি। শব্দোত্তর আমরা একটু আগে বলে আসলাম, শব্দেতর আর শব্দোত্তর। সো শব্দোত্তরের কম্পাঙ্ক কত? 20,000 হার্জের বেশি। অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। কোনটা যান্ত্রিক তরঙ্গ? শুরুতেই বলে আসছি, শব্দ হচ্ছে আমার যান্ত্রিক তরঙ্গ, শব্দ তরঙ্গ আমার যান্ত্রিক তরঙ্গ। এরপরে আসো, সরল ছন্দিত তরঙ্গ কত প্রকার? 2 প্রকার। কি কি? অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ, 2 প্রকার, অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ। এরপরে আসো তরঙ্গ শীর্ষ কি? দেখো ভাই এই যে এইটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে আমরা তরঙ্গ শীর্ষ, আর এইটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি তরঙ্গ পাদ। বুঝতে পারছি? এই পয়েন্টটাকে আমরা বলি তরঙ্গ শীর্ষ, আর এই পয়েন্টটাকে আমরা বলি কি? এই পয়েন্টটাকে আমরা বলি তরঙ্গ পাদ। তাহলে বলো তরঙ্গ শীর্ষ কি? তরঙ্গ শীর্ষ হচ্ছে আমার, দেখো এইটা আবার কি ধরনের তরঙ্গ? এটা কি? এটা হচ্ছে আমার একটা অনুপ্রস্থ তরঙ্গ, এটা হচ্ছে আমার একটা অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে আমরা বলতে পারি অনুপ্রস্থ তরঙ্গের সর্বোচ্চ বিন্দু, এটা হচ্ছে আমার সর্বোচ্চ বিন্দু, আর এটা হচ্ছে আমার সর্বনিম্ন বিন্দু। অনুপ্রস্থ তরঙ্গের সর্বোচ্চ বিন্দুকে আমরা বলি তরঙ্গ শীর্ষ, আর অনুপ্রস্থ তরঙ্গের সর্বনিম্ন বিন্দুকে আমরা বলি তরঙ্গপাদ।
কারেক্ট অ্যান্সার অপশন সি। পরেরটাই যাই। পর্যায়কাল কি? পর্যায়কাল মানে কি বলো? একটা পর্যায় সম্পন্ন হইতে যতটুকু সময় লাগে। ধরো এই পয়েন্ট থেকে ঘুরে আবার এই পয়েন্টে আসতে যতটুকু সময় লাগবে সেটাই হচ্ছে আমার পর্যায়কাল, বা আমরা বলতে পারি একটা পূর্ণ স্পন্দন দিতে যতটুকু সময় লাগবে সেটাই আমার পর্যায়কাল। একটা পূর্ণ স্পন্দন দিতে একটি পূর্ণ স্পন্দনের সময় হচ্ছে আমার পর্যায়কাল। এবার আসো, কোন বস্তু 5 সেকেন্ডে 100টি পূর্ণ স্পন্দন দিলে কম্পাঙ্ক কত হবে? বুঝো, কম্পাঙ্ক মানে কি? কম্পাঙ্ক মানে 1 সেকেন্ড সময়ে কয়টা পূর্ণ স্পন্দন দেয়, 1 সেকেন্ড সময়ে কতটি পূর্ণ স্পন্দন দেয়। তাহলে দেখো ঐকিক নিয়ম, 5 সেকেন্ডে পূর্ণ স্পন্দন দেয় কয়টি? 100টি। 5 সেকেন্ডে দেয় 100টি, সুতরাং 1 সেকেন্ডে কয়টা পূর্ণ স্পন্দন দিবে? 100/5টি। 100/5টি মানে কত? 20টি। তাহলে 1 সেকেন্ডে যতটুকু পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ডে কয়টা পূর্ণ স্পন্দন দিচ্ছে? 20টা। তাহলে কম্পাঙ্ক কত? 20 হার্টজ। পরেরটায় যাই। কম্পাঙ্ক কমলে তীক্ষ্ণতার কিরূপ ঘটে? মাথায় রাখবা, তোমরা এইভাবে মাথায় রাখবা, তীক্ষ্ণতা ইজ প্রপোর্শনাল টু কম্পাঙ্ক। অর্থাৎ কম্পাঙ্ক যত বাড়বে তত বেশি তীক্ষ্ণ হবে। তীক্ষ্ণ মানে কি? তোমার ওই শব্দটা কানে লাগবে, মানে খুবই বিরক্তিকর একটা শব্দ লাগে। জাস্ট তোমাদেরকে একটা জিনিসেরই দেই, আগে তো আমরা বোর্ডে লিখতাম কি দিয়ে? আগে আমরা বোর্ডে লিখতাম ওই যে ব্ল্যাক বোর্ড থাকতো, মানে আমরা যখন ছোট ছিলাম, এখন তো সব স্কুল কলেজেই হচ্ছে হোয়াইট বোর্ড আর মার্কার চলে আসছে। আমরা যখন হচ্ছে ব্ল্যাক বোর্ডে করতাম, সো ব্ল্যাক বোর্ডে লিখতো চক দিয়ে। সো ওই চকটা যখন বোর্ডে এইরকম ঘষা দিত তখন এমন একটা আওয়াজ হইতো, একদম মানে বিরক্তিকর, কানে এসে লাগতো। ওই ধরনের শব্দকে আমরা বলি খুবই তীক্ষ্ণ শব্দ। মানে ধরো যে বোর্ডে আমি কি করতেছি, একটা ব্ল্যাক বোর্ডে চক ঘষতেছি, তখন একটা তীক্ষ্ণ শব্দ হয়। সো ওই শব্দটাই হচ্ছে আমার অনেক শার্প, তীক্ষ্ণ। সো এই শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে ওই শব্দের কম্পাঙ্কের উপর। কম্পাঙ্ক যত বেশি হবে তত শব্দটা তীক্ষ্ণ হবে, কম্পাঙ্ক যত কম শব্দের তীক্ষ্ণতা তত কম। বুঝতে পারছি সবাই? সো মাথায় রাখবা, এই শব্দের তীক্ষ্ণতা আবার ডিপেন্ড করে মানুষের শব্দের তীক্ষ্ণতাটা ডিপেন্ড করে মানুষের ভোকাল কর্ডের উপর। যেমন পুরুষদের ভোকাল কর্ডটা মোটা, পুরুষদের ভোকাল কর্ড মোটা হওয়ায় পুরুষদের শব্দের তীক্ষ্ণতা থাকে কম। আর মহিলাদের ভোকাল কর্ডটা হয় পাতলা, সো দ্রুত কাঁপতে পারে, সো তীক্ষ্ণ মানে কম্পাঙ্ক হয় বেশি। আর মহিলাদের এই কারণে গলার ভয়েসটাও হয় কি? তীক্ষ্ণ। একইভাবে ছোট বাচ্চাদের ভোকাল কর্ড থাকে পাতলা। ভোকাল কর্ড পাতলা থাকায় তারা যেই শব্দটা তৈরি করে অনেক তীক্ষ্ণ শব্দ তৈরি করে। এই কারণে দেখবা একটা ছোট বাচ্চা যখন ওয়া করে কান্না শুরু করে ওই শব্দটা কিন্তু একদম কানে এসে লাগে। কেন? কারণ ওরা যেই শব্দটা তৈরি করতেছে ওই শব্দের তীব্রতা কম হইলেও ওই শব্দের তীক্ষ্ণতা অনেক বেশি। বুঝতে পারছি? সো আমরা এটা বলতে পারি কি, কম্পাঙ্ক কমলে তীক্ষ্ণতার কিরূপ ঘটবে? কমবে। এবার আসো, সঞ্চালনকারী কোনো কণার যে কোনো মুহূর্তের সাম্যক অবস্থা, মানে সব রকম অবস্থাকে আমরা কি বলি? ওই কণাটার দশা। পরেরটাই যাই, দেখি কি কি দেয়া আছে। সিম্পল জিনিস, কম্পাঙ্ক দেয়া আছে আর তোমার বাতাসে বেগ দেয়া আছে। সো এখান থেকে আমরা সরাসরি বলতে পারি v = f ল্যামডা। সো ল্যামডা ইকুয়াল টু কি? ল্যামডা ইকুয়াল টু v/f। সো v কত? v হচ্ছে 300 আর f কত? f হচ্ছে 1700। এই দুইটা ভ্যালু বসাইলে আমরা কি পাবো? আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে যাব। সো দেখো এটা ক্যালকুলেটরে দিলেই আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা পাচ্ছি। পরেরটাই আসে তরঙ্গের। মাথায় রাখবা, তোমাদের বইয়ের একদম এই চ্যাপ্টারটার একদম শুরুতে তোমাদের তরঙ্গের কিছু বৈশিষ্ট্য দেয়া আছে। সো তরঙ্গের প্রতিফলন ঘটে, প্রতিসরণ ঘটে, উপরিপাতন ঘটে। প্রতিফলন মানে কি? প্রতিফলন মানে তরঙ্গটা গেল, কোথাও বাধা পেয়ে ফিরে আসবে, এই ঘটনাটাকে আমরা প্রতিফলন বলি, বা শব্দের ক্ষেত্রে আমরা বলি প্রতিধ্বনি। তাহলে দেখো তরঙ্গের প্রতিফলন ঘটে, আর শব্দের ক্ষেত্রে আমরা ওইটাকে বলি কি? প্রতিধ্বনি। প্রতিসরণ ঘটে। প্রতিসরণ মানে কি? তরঙ্গটা গেল, অন্য মাধ্যমে গেলে তরঙ্গটা তার গতিপথকে বাঁকায় ফেলে, এই ঘটনাটাকে আমরা বলি প্রতিসরণ। আর উপরিপাতন মানে কি? উপরিপাতন মানে হচ্ছে তোমার কাছে এইরকম একটা তরঙ্গ আছে আর এইরকম আরেকটা তরঙ্গ আছে, এই দুইটা, আচ্ছা এইভাবে আর কি, তোমার কাছে ধরো দুইটা তরঙ্গ আছে,
এই দুইটা তরঙ্গ একসাথে যোগ হয়ে এই রকম একটা তরঙ্গ তৈরি করতে পারে। এই ঘটনাটাকে আমরা বলি উপরিপাতন। সো মাথায় রাখতে হবে তরঙ্গের সবগুলি ঘটনাই ঘটে। এবার আসো 20 মিনিটে কম্পাঙ্ক কত হবে? সিম্পল জিনিস, v = f ল্যামডা। সো আমরা এখান থেকে কি বের করতে পারবো? বেগ দেয়া আছে, তোমার কম্পাঙ্কটা বের করতে পারবো, এই যে তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে। আচ্ছা, এরপরে আসো কোনটির মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয় না? বলো কোনটার মধ্য দিয়ে শব্দের সঞ্চালিত হয় না? যে কোনটার মাধ্যমে? শূন্য মাধ্যম বা ভ্যাকিউম। ভ্যাকিউমের ভেতর দিয়ে কিন্তু শব্দ সঞ্চালিত, মানে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না। পরেরটায় যাই। আচ্ছা, চিত্র থেকে অ্যান্সার করতে হবে। বিস্তার কত? বিস্তার মানে কি? বিস্তার মানে সাম্য অবস্থা থেকে তরঙ্গটা সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠছে। দেখো সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠছে? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার উচ্চতায় উঠছে। তাহলে এই তরঙ্গটার বিস্তার কত? বিস্তার আমার 5 সেন্টিমিটার। বুঝতে পারছি? সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ বিন্দুটাই হচ্ছে আমার বিস্তার। তাহলে এই ক্ষেত্রে বিস্তার কত? বিস্তার আমার 5 সেন্টিমিটার। এরপর একটা পড়ি, 50টা কম্পন হইলে কত দূর যাবে? বুঝো, দেখো তরঙ্গটা যখন একটা কম্পন সম্পন্ন করে তখন কত দূর যায়? এইখান থেকে এইটা মানে একটা কম্পন। কয়টা কম্পন? একটা কম্পন। দেখো ভাই, এই একটা কম্পন দিলে কতটুক দূরত্বে যায়? 5 মিটার, রাইট? দেখো একটা কম্পন সম্পন্ন করলে কতটুক যায়? 5 মিটার যায়। তাহলে 50টি কম্পন করলে কত দূর যাবে? 5 × 50 250 মিটার। সিম্পল জিনিস। একটা কম্পন সম্পন্ন করলে কত দূর যাচ্ছে? 5 মিটার। 50টা কম্পন সম্পন্ন করলে কতটুকু যাবে? 5 × 50 250 মিটার। সো কারেক্ট অ্যান্সারটা কোথায়? অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তোমরা কি বলতে পারবা এই প্রবলেমটার এই ফিগার থেকে বলো তো ছবিতে আমার যেই তরঙ্গটা দেয়া আছে সেই তরঙ্গের কম্পাঙ্ক কত? এই তরঙ্গটার কম্পাঙ্ক কত? দেখো এই তরঙ্গটার বেগ দেয়া আছে, আর এইটার তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? একটা কম্পন দিলে যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করবে সেইটাই তো তার তরঙ্গ দৈর্ঘ্য। সো একটা কম্পনে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করছে? 5 মিটার। এই 5 মিটারটা কি? তার তরঙ্গ দৈর্ঘ্য। সো v = f ল্যামডা। আবার আগের ফর্মুলা, এখানে v জানো 600, ল্যামডা জানো 5। সো এই দুইটা বসায় তুমি চাইলে এই তরঙ্গটার কম্পাঙ্কও বের করতে পারবা। বুঝতে পারছি? পরেরটাই চলে যাই। দেখো শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে আমরা কুয়ার কোন গভীরতাটা বের করতে পারবো? দেখো ধরো এখান থেকে তুমি শব্দ তৈরি করছো, ধরো এটা হচ্ছে তোমার একটা মই। সো এই মই বেয়ে বেয়ে উঠে তুমি এইখানে গিয়ে দাঁড়াইছো, এইখানে গিয়ে দাঁড়ায় এই যে মইয়ের উপর দাঁড়ায় আসো, এইখানে গিয়ে একটা আওয়াজ করছো, শব্দ করছো, দেন আবার এইটা তোমার কানে ফিরে আসলো, এই যে এটা তোমার কান। সো এই যে শব্দটা গেল, দেন এই যে ফিরে আসলো, তাহলে আসলে তুমি আসলে কতটুক দৈর্ঘ্যটা বের করতে পারবা? তুমি আসলে এতটুক দৈর্ঘ্যটা বের করতে পারবা যে কুয়ার কতটুক নিচে পানি আছে। বুঝতে পারছি? কতটুক নিচে পানি আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আসলে আমরা প্রতিধ্বনি ব্যবহার করে আমরা কোন অংশের দৈর্ঘ্য বের করতে পারবো? এবি অংশের দৈর্ঘ্যটা আমরা বের করতে পারবো। পরেরটায় যাই। আচ্ছা, এইবার একটু খেয়াল করে দেখো আমাকে কি বলছে। শব্দ কতটা জোরে হচ্ছে, শব্দ কতটা জোরে হচ্ছে এটা আসলে নির্ভর করে শব্দের তীব্রতার উপর। আর তীক্ষ্ণতা মানে শব্দটা কতটা শার্প, কতটা কানে এসে বাড়ি দিচ্ছে, সেটা হচ্ছে শব্দের তীক্ষ্ণতা। আর আরেকটা কি? কতটা জোরে বা আস্তে, এইটাকে আমরা কি বলি? তীব্রতা। আরেকটা জিনিস মাথায় রাখবা, তীক্ষ্ণতা নির্ভর করে কম্পাঙ্কের ওপর, আর শব্দের তীব্রতা নির্ভর করে বিস্তারের ওপর। মাথায় রাখবা, তীক্ষ্ণতা কম্পাঙ্কের সাথে সম্পর্কিত, তীব্রতা বিস্তারের সাথে সম্পর্কিত। আমাদের আজকে লাস্ট, বলো লাস্ট এমসিকিউটা সবাই অ্যান্সার দিয়ে আমরা ক্লাসটা শেষ করি। বলো কারেক্ট অ্যান্সারটা কি হবে আজকের দিনে? লাস্ট এমসিকিউ, সবাই একটু ঝটপট কারেক্ট অ্যান্সারটা দিয়ে দাও। বলো আমাদের লাস্ট এমসিকিউর কারেক্ট অ্যান্সারটা কি হবে? সবাই ঝটপট ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে সলভ করে আমাকে বলো যে কারেক্ট অ্যান্সারটা কি হবে। বলো ঝটপট 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 কারেক্ট অ্যান্সার দিয়ে দাও। বলো লাস্ট এমসিকিউ এর
কারেক্ট অ্যান্সারটা কি হবে? সবাই একটু ঝটপট জানাই দাও তো। বলো বলো, লাস্ট এমসিকিউ এর কারেক্ট অ্যান্সারটা কি হবে? অনেকে অনেক কষ্ট করে উত্তর বের করতেছো, বলতেছো 25-এর এ, তারপর দেখি আর কি কে বলতেছো। 25-এর একজন বের করছে 341.87। দেখো সবাই বের করতে থাকো, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এটার কারেক্ট অ্যান্সার ক্যালকুলেটর হাতেই নেওয়া লাগতো না। দেখো ভাই কি বলে দেয়া আছে, শূন্য মাধ্যম। যখনই বলে দিছে তোমার শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম মানে কি, সেই জায়গায় তো আমার শব্দ সঞ্চালিতই হবে না, শব্দ তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেই না, তাহলে সেই জায়গায় আসলে কত হবে? 0 মিটার পার সেকেন্ড। অনেকে ভাবতেছো 332, দেখো 332 তো বায়ু মাধ্যমে, রাইট, বাট তোমাকে এটা বলছে কি শূন্য মাধ্যমে। তাও তো দেখো 332ও তো হবে না, 332 তো 0 ডিগ্রি সেলসিয়াসে বায়ুতে, বাট এটা তো বলে দিছে শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমে তো শব্দ সঞ্চালিতই হবে না। সো কারেক্ট অ্যান্সারটা কি? কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আমার 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, পুরা ক্লাসটা রেকর্ড থাকবে, ফেসবুকেও রেকর্ড থাকবে, ইউটিউবেও রেকর্ড থাকবে, তুমি যে কোনো টাইমে ক্লাসটা আবার দেখতে পারবা। সো এতক্ষণ যারা যা অ্যান্সার দিছো, সো এটার কারেক্ট অ্যান্সারটা অ্যাকচুয়ালি অপশন ডি। সো এইটা দিয়ে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো সবাই একটু দ্রুত জানাই দাও, সবাই একটু দ্রুত জানাই দাও যে ক্লাসটা কেমন লাগলো। আমরা কিন্তু আগামীকাল এবং পরশু ইনশাল্লাহ আমরা ওয়ান শট আরো 2টা ক্লাস করব। সো সেই 2টা ক্লাসেও সবাইকে আমি চাই, সো সেই 2টা ক্লাসে কিন্তু আমরা আমাদের পরের যেই চ্যাপ্টারগুলি আছে, আমরা অর্ধেক চ্যাপ্টার শেষ করলাম, 7, 8 থেকে 14 আমরা ইনশাল্লাহ নেক্সট 2টা ক্লাসে সলভ করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সো সবাইকে যেন আমি নেক্সট ক্লাসে পাই। নেক্সট ক্লাস কিন্তু আমার আগামীকাল হচ্ছে আমার 8:30টাতে, এবং এর পরের দিন অর্থাৎ রবিবারও আমরা 8:30টায় আরেকটা ক্লাস করব, ওয়ান শট ক্লাস। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।